নমস্কার, শুভ সন্ধ্যার শুভেচ্ছা খেয়ালি মনের সব্বাইকে। আমরা আজ খেয়ালি মনে এক বিশেষ অনুষ্ঠান নিয়ে এসেছি আপনাদের সবার সামনে। আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন এবং মতামত দিয়ে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। এই অনুরোধ জানিয়ে আমি শুরু করছি আমাদের আজকের বিশেষ অনুষ্ঠান। একটা সময় যেমন ঘরে ঘরে সঙ্গীত শেখানো হতো, বর্তমান পরিস্থিতিতে এখন আবৃত্তি ও কবিতা পাঠ শেখার আগ্রহ অনেক বেড়ে গেছে ঠিক তেমনি ভাবেই। প্রথমে আবৃত্তির মানুষজনকে বলা হতো আবৃত্তি শিল্পী। পরবর্তী সময় এই শিল্পটি ধীরে ধীরে বাচিক শিল্প হিসাবে পরিচিত হয় তার বিশিষ্ট বাচন ভঙ্গির কারণে। বিভিন্ন বাচিক শিল্পীদের মধ্যে সবাইকে ছাপিয়ে বাচিক শিল্পকে অন্য ঘরানায় নিয়ে গেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় এবং তার পূর্ববর্তী শম্ভু মিত্র মহাশয়। কবিতা আবৃত্তি এখন শিল্পের পর্যায়ে পৌঁছে গেছে। উচ্চারণের বিভিন্ন ও বিচিত্র কলাকৌশলের উপর নির্ভর করে আবৃত্তি শিল্প। কবিতার ভাব ও ছন্দকে ফুটিয়ে তুলতে গেলে সেগুলির স্বরূপ এবং কার্যকারিতা সম্পর্কে সঠিকভাবে জানা দরকার। জানতে হবে উচ্চারণ বিধি, স্বরক্ষেপণ এবং গলার মডুলেশন। কবিতার জগতের সঙ্গে তার ছন্দের সঙ্গে পরিচিত করানোর জন্য আজ আমাদের এই বিশেষ অনুষ্ঠান আবৃত্তির ওয়ার্কশপ। এই অনুষ্ঠানে এসেছেন শ্রী শম্ভু মিত্র মহাশয়ের সুযোগ্য ছাত্র, অত্যন্ত সম্মানীয় পুলক রায় স্যার। আমি মঞ্চে পুলক রায় স্যারকে ডেকে নেব। আর আমাদের এই অনুষ্ঠানে স্যারের সঙ্গে থাকছেন তার সুযোগ্য ছাত্রছাত্রীরা। তারা হলেন মৌ চ্যাটার্জি ভট্টাচার্য, গৌরী সর্ববিদ্যা, লাবণী হালদার, সাবিনা ইয়াসমিন, নবনীতা দাস, অবন্তিকা মুখার্জি, রুমা চক্রবর্তী, অচেনা মণ্ডল এবং পঞ্চতপা। স্যার পুলক রায় আজকাল বিভিন্ন বিএড কলেজের লেকচারার হিসেবে যুক্ত রয়েছেন এবং আবৃত্তির জগতের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন। নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার 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 নমস্কার। কেমন আছেন স্যার? ভালো আছি। আজকে এই অনুষ্ঠানে তোমাদের এই খেয়ালি মনে আসতে পেরে সত্যিই খুব ভালো লাগছে এবং শুরুতেই তোমার সুন্দর সঞ্চালনা অনুষ্ঠানটিকে একটি উচ্চতায় পৌঁছে দিল এবং আশা করব যে আজকে কথায়, কবিতায়, আলোচনায় আজকে অনুষ্ঠানটি সুন্দর করে তুলবে তোমরা সকলে। আমি থাকবো তোমাদের সঙ্গে। স্যার তাহলে শুরু করি আজকের মূল অনুষ্ঠান। প্রথমে স্যার আপনার কাছে জানতে চাইছি আবৃত্তি সম্পর্কে বোধ তৈরির জন্য কি বিষয়ে গুরুত্ব দেওয়া বিশেষ দরকার? না, সেটা বোধ তৈরি সেটা ছোটদের জন্য না বড়দের জন্য, সেটা তুমি একটু পরিষ্কার করে দাও। আমাদের এখানে অনুষ্ঠানে বড়রাই রয়েছেন, তাই বড়দের জন্য যদি বলেন। আচ্ছা, বড়দের জন্য। হ্যাঁ, কারণ ছোটদের শেখানোটা একটু আলাদা, বড়দের শেখানো। বড়দের জন্য প্রথমে হচ্ছে ছন্দ জ্ঞান, কেমন ছন্দ জ্ঞান, কবিতার ছন্দ বিশ্লেষণ করার ক্ষমতা। দ্বিতীয় হচ্ছে স্বরক্ষেপণ, কণ্ঠের কণ্ঠটিকে কবিতার কোন জায়গায় কিভাবে কোন পর্দায় নিয়ে যেতে হবে সেটা, এবং সর্বোপরি সবার আগে কোন পর্দায় কবিতাটি শুরু করতে হবে সেটা খুব গুরুত্বপূর্ণ। শুরুটা ঠিকমতো হলে তবে পুরো কবিতাটির আবৃত্তিতে একটা প্রাণ পাওয়া যায়। আর তৃতীয় কথা হচ্ছে
যে শুদ্ধ উচ্চারণ সেটা তো সকলেই ভাবেন, যারা আবৃত্তি করেন তারাও ভাবেন, আবৃত্তি না করেন তারাও ভাবেন। শুদ্ধ উচ্চারণ নিয়ে নানান আলোচনা আছে, আজকাল ফেসবুকেও দেখি সেগুলো নিয়ে সব আলোচনা হয় কোনো কোনো গ্রুপে, সেটা তো আছেই। এই ছন্দ বিশ্লেষণ, স্বরক্ষেপণ এবং শুদ্ধ উচ্চারণ, এই তিনটে মূল ব্যাপারই হচ্ছে আবৃত্তির বোধ তৈরির জন্য সকলের কাছে। এবং কবিতাটিকে খুব ভালোভাবে পড়তে হবে, কবিতাটির সঙ্গে একটু সহবাস করতে হবে, এই ব্যাপারটা আছে। মূলত এই তিনটি ব্যাপার খুব গুরুত্বপূর্ণ ভাবে বিবেচনা করা দরকার। কেমন? স্যার, আজকে কি আমরা এই যে আপনি যে বিষয়গুলো, গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বললেন, সেগুলো সম্পর্কে কিছু শিখতে পারবো আপনার কাছ থেকে? নিশ্চয়ই, মানে একটু শব্দের বোধহয় একটু সমস্যা হচ্ছে, মানে শব্দগুলো ঠিক আমরা এই করতে পারছি না। আমরা আলোচনাতে তো নিশ্চয়ই আজকে আমরা এটা চেষ্টা করব কিভাবে আবৃত্তির বোধ তৈরি করা যায়, যেটা আমি আবৃত্তি বোধের জন্য একটা আমি আলাদা কোর্সই তৈরি করেছিলাম, যেখানে ছাত্রছাত্রীরা শিখেছে। আবৃত্তি বোদ্ধা কোর্সটির নাম দিয়েছিলাম, যেখানে মূলত ছন্দ বিশ্লেষণ করে কবিতাটিকে আমরা যখন আমরা বোঝার চেষ্টা করি, তারপরে স্বরক্ষেপণের সাহায্যে, যেমন ছন্দের প্রথমেই আমরা ছন্দ ব্যাপারটাকে একটু বোঝার চেষ্টা করি। কবিতায় ছন্দ কেন? কবিতা আমরা যে আমাদের ভাষার মাধ্যমে আমাদের অনুভূতিটা প্রকাশ করি, সেটা গদ্যে এবং পদ্যে, কেমন? তো গদ্যে আমরা যখন প্রকাশ করি, আমরা গদ্যেও ভাগ করে বলি, আবার এই যে আমি এখন কথা বলছি গদ্যে, এটাও ভাগ করে বলছি, পদ্যেও ভাগ করে বলি, কিন্তু গদ্যের ভাগটা অপরিমিত এবং তেমন সুশৃঙ্খল নয়। পদ্যের ভাগটা খুব সুপরিমিত এবং সুশৃঙ্খল। ছান্দসিক অধ্যাপক শ্রদ্ধেয় ডক্টর প্রবোধচন্দ্র সেন বলেছেন যে ধ্বনির সুপরিমিত এবং সুশৃঙ্খল বিন্যাসই হচ্ছে ছন্দ। সেই ছন্দটা ধ্বনিটাকে একটা সুপরিমিত একটা বিন্যাসে, একটা সুশৃঙ্খল বিন্যাসে যখন আনে, সেইটাকে আমরা বলি ছন্দ। কবিতায় তাই ছন্দ আছে, গদ্য কবিতাতেও ছন্দ আছে। গদ্যে তার নিজস্ব একটা পথ চলা আছে, গদ্যে সেখানে এতটা সুপরিমিত নয়। যেমন আমি বলছি যে সকালবেলায় যখন আমি বাড়ির থেকে বেরুলাম, তখন ভীষণ বৃষ্টি হচ্ছিল। তারপরে ভাবলাম আজকে আর যাবার দরকার নেই, কালকে গেলেই হবে। এই যে আমি তিন জায়গায় একটু থেমে এটা বললাম, কোনোটা একটু বড়, কোনোটা একটু ছোট, কিন্তু খুব সুপরিমিত নয়, সুশৃঙ্খল নয়। কিন্তু আমি যখন বলি, যখন যেমন মনে করি তাই হতে পাই যদি, আমি তবে এক্ষুনি হই ইচ্ছামতি নদী। এই যে আমি যে বলছি প্রত্যেকটা, এবং প্রবোধচন্দ্র সেন বলেছেন সব থেকে বড় ভাগটা হচ্ছে পংক্তি। পংক্তি হলো যেখানে অর্ধজ্যোতি থাকবে, অর্ধজ্যোতি থাকবে মানে পূর্ণজ্যোতি থাকবে, একটা ভাব অনুযায়ী একটা পূর্ণজ্যোতি এবং তার অর্ধজ্যোতি যদি থাকে, তাহলে সেটাকে আমরা বলতে পারি একটা পংক্তি। এইভাবে আমরা ছন্দ বিশ্লেষণটা করি যে একটা কবিতায়, যেমন ধরা যাক, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। এই যে ব্যাপারটা হলো, এটা একটা পংক্তি যেখানে আমি দেখতে পাচ্ছি একটা অর্ধজ্যোতি রয়েছে। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, 8 মাত্রা এবং 6 মাত্রা। মিশ্র বৃত্তে প্রথমে আমরা আসবো, প্রথমে দলবৃত্ত দিয়ে শুরু করব। এখন এই যে আমি এক্ষুনি বললাম দলবৃত্ত, এই ব্যাপারটা দল ব্যাপারটা থেকে শুরু হয়। মানে আমি যে কোনো একটা কবিতার একটুখানি যদি আমরা লিখি শুরুতে, যেমন ধরা যাক, বোর্ডটা আছে তো, বোর্ডটা দেখা যাচ্ছে তো মোটামুটি বোর্ডে? এবার সম্পূর্ণ দেখা যাচ্ছে। এই যে আমি যদি লিখি, যখন যেমন মনে করি, এটা ব্যাপারটা হচ্ছে আমি এটা কিন্তু একটা লাইনের একটা অংশ, একটা ছত্রের একটা অংশ, আমি পুরোটা তো লম্বা লিখতে পারছি না। যখন যেমন মনে করি তাই হতে পাই যদি, এটা হচ্ছে ইচ্ছামতি, রবীন্দ্রনাথের ইচ্ছামতি কবিতার প্রথম পংক্তি এটা। এখানে আমি দেখতে পাচ্ছি কেমন করে বলছি, যখন যেমন মনে করি তাই হতে পাই যদি, অর্থাৎ এখানে একটা সামান্য জ্যোতি হচ্ছে, এখানে একটা সামান্য জ্যোতি হচ্ছে, এখানে একটা হচ্ছে, এবং এখানে আমরা এটা একটু ছোট,
এই যে দুটো জ্যোতি, যেটা যদি তালি দিয়ে বলা যায়, যখন যেমন মনে করি তাই হতে পাই যদি, ছোটদের যখন শেখানো হবে তখন বলতে হবে এই যে দুটো তালির মাঝখানে এটা একটা পর্ব, এটা যেমন যখন যেমনটা এটা একটা পর্ব, মনে করিটা একটা পর্ব। এবার এই যে দুটো পর্ব হয়েছে এবং আরো দুটো পর্ব আছে, এটাও পর্ব, এটাও পর্ব। এখন এই দুটো পর্বের পরে যে জ্যোতিটা, এখানে আমরা একটু বেশি থামি, এগুলোতে যা থামি এগুলোকে লঘু জ্যোতি বলে, এখানে একটু বেশি থামি। কেমন? এই যে বেশি থামি এইটাকে বলা হচ্ছে অর্ধজ্যোতি, এবং এই শেষকালে হচ্ছে পূর্ণজ্যোতি। এই পূর্ণজ্যোতি এবং অর্ধজ্যোতি থাকলে সেটা হচ্ছে পংক্তি। এবং প্রভুচন্দ্র সেন মশাই বললেন যে পংক্তি হচ্ছে পদ্যের সব থেকে বড় ভাগ, সব থেকে বড় পংক্তিটা যদি থাকে, আর পংক্তি না থাকলে এটা যদি অর্ধজ্যোতির অংশটা এটা ছোট। এখন কথা হচ্ছে যে যেমন আমি বললাম মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে, এটা একটু আসুক এখানে, মরিতে চাহিনা আমি, এটাও একটা একটা পদ, এটাকে পর্ব বলা হয় না তো, পদ ভাগের ছন্দে এটা পদ বলা হয়। মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে। এখন এখানে এইটা আর ভাঙছে না, মরিতে চাহিনা আমিটা আর ভাঙছে না, সুন্দর ভুবনেটাও আর মাঝখানে ভাঙছে না। এটাও কিন্তু যখন যেমন মনে করি এখানে অর্ধজ্যোতি হয়েছে, এখানে তারপরে আরো দুটো পর্ব আছে, কিন্তু এগুলো আবার ভেঙেছে যখন যেমন মনে করি। সেই জন্য এগুলোকে বলা হয় লঘু জ্যোতি, এবং এগুলো সব লঘু জ্যোতি আছে মানে এগুলোকে সব হচ্ছে পর্ব। এবারে ছন্দগুলো কি করে, মানে এটা তো মোটামুটি একটা পংক্তি পর্ব, এটা হচ্ছে এগুলো যেহেতু আর ভাঙছে না এগুলোকে বলা হয় পদ, মিশ্রবৃত্ত ছন্দ তো একে বলা হয় পদ, এটাও পদ। সবই আমরা আসবো, কবিতাগুলো বলতে বলতে আমরা আসবো। এখন কথা হচ্ছে যে ছন্দ যে দলবৃত্ত, কলাবৃত্ত, মিশ্রবৃত্ত, এই সমস্ত ছন্দ, এর মূল জায়গাটা কি করে আমরা সেই জায়গাটায় ছন্দে আসবো, সেখানে হচ্ছে আমাদের দলটা একটু জানতে হবে। দল ব্যাপারটা হচ্ছে এই যে ব্যাপারটা হলো একটা পর্ব হলো তো, এই পর্বটার মাঝে আবার একটা উপপর্ব আছে। যেমন এইটা হচ্ছে উপপর্ব, যখন যেমন, আমি ঠিক যখন যেমন তো বলি না, আমি বলছি যখন যেমন। আবার এটা একটা পর্ব, তার মাঝে একটা উপপর্ব রয়েছে, সেখানে একটা উপজ্যোতি হচ্ছে যখন যেমন। এবার যখন শব্দটা আবার একটু ভাঙছে, যখন, কেমন? এটা একটু এবার একটু পরিষ্কার করি, তাহলে আমার দলটা বুঝতে সুবিধা হবে। আমি যখন বলছি যখন শব্দটা, যখন শব্দটা, যখন শব্দটা আমি যখন বলছি সিলেবলটাকে, মানে ইংরেজিতে যাকে বলা হয় সিলেবল বা দল, সেটা কি করেছে, আমরা কটা বলছি দেখো তো। প্রভুচন্দ্র সেন বলেছেন এক ধাক্কায় যতটা বলা যায় সেইটা দল, যখন, যখন। তাহলে আমরা এখানে দুটো দুটো আমরা দেখতে পাচ্ছি দল হচ্ছে, একটা জ একটা খন। এই যে জ এবং খনের মধ্যে একটা সূক্ষ্ম একটা জ্যোতি, এইটাকে বলা হয় অনুজ্যোতি। অনুজ্যোতি, অনুজ্যোতি, কিন্তু পরমাণু জ্যোতি নেই, এখানেই শেষ অনুজ্যোতি। এই অনুজ্যোতিটাই হচ্ছে দল, মানে অনুজ্যোতিটাই হচ্ছে দল জ্যোতি। মানে এই যে জ, এটা একটা দল, খন একটা দল। এবারে একটু বলে নি, আমাদের দলবৃত্ত ছন্দের কবিতা বলার জন্য আমি ডাকবো, একজনকে ডাকবো, কেউ এসে বলবে নিশ্চয়ই। এই যে দল হলো না, যখন, যেমন, এই দলগুলোর মধ্যে কোনটা কি দল? যেমন জ, তুমি টেনে অনেকক্ষণ বলতে পারো জ বলে যাও, থামবে না। সেই জন্য এই যে এইভাবে যখন বলা যায়, স্বরটা হচ্ছে মুক্ত স্বর, এই জন্য এটাকে বলা হয় মুক্ত দল। আর খন, খন এটাকে হলন্ত বা হসন্ত শব্দ, খন এই যে বসে যাচ্ছে, টানতে পারছো না, সেই জন্য এটা হচ্ছে রুদ্ধ দল। এবারে আমরা শুরু করব দলবৃত্ত ছন্দের কবিতা দিয়ে। আমার ছাত্রীরা সব আসবে একে একে। এখানে দলবৃত্ত ছন্দের ধর্মটা হচ্ছে যে দুটো দলই এক মাত্রা করে। মাত্রাটা কিরকম? মাত্রা হচ্ছে যে সময়ের মাপ। যেমন তুমি কিলোমিটার দিয়ে রাস্তা মাপো, মিটার দিয়ে কাপড় মাপো, লিটার দিয়ে দুধকে মাপো, তেমনি আমাদের কবিতায় মাত্রা দিয়ে কত মাত্রা, সেটার উপরে নির্ভর করছে কবিতাটা, মানে পর্বটা কত মাত্রার হবে। যেমন আমরা এখানে যখন যেমনটা দেখতে, একটু যদি একটু দেখে নিই যে যখন যেমনের মাত্রা কত হচ্ছে। যেমন ধরো আমরা এখন শিখে গেলাম যে জটা হচ্ছে যখন যেমন, এটা একটা পর্ব। তাহলে এই পর্বে জ, এখানে বলে দিয়েছি সব দলই একমাত্রা, তাহলে জ একমাত্রা, খনও একমাত্রা, জ্যাও একমাত্রা, মন
মনটাও এক মাত্রা। তাহলে এটা কত মাত্রা হলো? 4 মাত্রার একটা পর্ব হলো। তাহলে এইভাবে দলগুলো মানে সমস্ত দলই দলবৃত্ত ছন্দে এক মাত্রা করে। এই যে এতক্ষণ একটা আলোচনা হয়েছে, এবার একটা কবিতা এসে গেলে আলোচনা একটু প্রাণ আসবে। আমার মনে হয় দলবৃত্ত ছন্দে একটা কবিতা হোক। লাবণীকে একটু যদি নিয়ে আসো, লাবণী আমাদের দলবৃত্ত ছন্দে কবিতাটা শোনাবে। আচ্ছা স্যার। নমস্কার, হ্যাঁ, আমি দলবৃত্ত ছন্দের চিরায়মানা কবিতাটা করছি। আচ্ছা। চিরায়মানা, রবীন্দ্রনাথ ঠাকুর। যেমন আছো তেমনি এসো, আর করো না সাজ। বেনি না হয় এলিয়ে রবে, সিথে না হয় বাঁকা হবে, নাই বা হলো পত্র লেখায় সকল কারুকাজ। কাঁচল যদি শিথিল থাকে, নাইকো তাহে লাজ। যেমন আছো তেমনি এসো, আর করো না সাজ। এসো দ্রুত চরণ দুটি তৃণের পরে ফেলে, ভয় করো না অলুপ্ত রাগ মুছে যদি মুছিয়া যাক। নুপুর যদি খুলে পড়ে, না হয় রেখে এলে, খেদ করো না মালা হতে মুক্তা খসে গেলে। এসো দ্রুত চরণ দুটি তৃণের পরে ফেলে। হ্যারোগো ওই আধার হলো আকাশ থাকে মেঘে, ওপার হতে দলে দলে বকের শ্রেণী উড়ে চলে। থেকে থেকে শূন্য মাঠে বাতাস ওঠে জেগে, ওই রে গ্রামের গোষ্ঠ মুখে ধেনুরা ধাই বেগে। হ্যারোগো ওই আধার হলো আকাশ থাকে মেঘে। প্রদীপখানি নিভে যাবে, মিথ্যা কেন জালো? কে দেখতে পায় চোখের কাছে কাজল আছে কিনা আছে? তরল তব সজল দিঠি মেঘের চেয়ে কালো। আখির পাতা যেমন আছে এমনি থাকা ভালো। কাজল দিতে প্রদীপখানি মিথ্যা কেন জালো? এসো হেসে সহজ বেশে, আর করো না সাজ। গাথা যদি না হয় মালা, ক্ষতি তাহে নাই গো বালা। ভূষণ যদি না হয় সারা, ভূষণে নাই কাজ। মেঘে মগন পূর্ব গগন, বেলা নাই রে আজ। এসো হেসে সহজ বেশে, নাই বা হলো সাজ। নমস্কার। হ্যাঁ, লাবণী তুমি কবিতাটি বললে, এখানে যেমন আছো তেমনি এসো। এই যে আমি প্রথম এটা লিখেছি, যেমন আছো এটা একটা পর্ব, তেমনি এসো একটা পর্ব, আর করুন একটা পর্ব। এখানে মাত্রাগুলো একটুখানি যদি তুমি বলো, নিশ্চয়ই তুমি জানো, বলো এটা কিভাবে হচ্ছে। যেমন, যেটা একমাত্রা, মনটাও একমাত্রা। যেহেতু এটা দলবৃত্ত ছন্দ, সেহেতু এখানে রুদ্ধ দল এবং মুক্ত দল দুটোই একমাত্রাই হবে। যেমন দু মাত্রা, এক মাত্রা, ছো এক মাত্রা, দু মাত্রা, এক মাত্রা, চার মাত্রা হলো। তারপরে নি এক মাত্রা, এ এক মাত্রা, শো এক মাত্রা, চার মাত্রা হলো। এখানে আর এক মাত্রা, কো রো না তিন মাত্রা, কো এক মাত্রা, রো না এটাও 4 হলো। 4 মাত্রা। সাজ এক মাত্রা, সাজ এক মাত্রা হলো। এবারে তাহলে কি দাঁড়ালো? এটা 4 4 4 1। এই পর্ব ভাগের, যেখানে মূল পর্বের হচ্ছে 4 মাত্রা, টুকরো পর্ব, এটাকে কি পর্ব বলে? টুকরো পর্ব বলে। টুকরো বা ভাঙা পর্ব। হ্যাঁ, এটা মূল পর্ব এগুলো, আর এটা টুকরো বা এটা এই কবিতাটা এই যে 4 4 4 1, এখানে অর্ধজ্যোতিটা কোথায় হবে? দুটো পর্বের মাঝে 4 মাত্রায় 4 মাত্রার পর। হ্যাঁ, তাহলে এই দুটো পর্বের মাঝে তুমি আরেকবার প্রথম পংক্তিটা উচ্চারণ করে অর্ধজ্যোতিটা একটু বুঝিয়ে দাও, যে কিভাবে অর্ধজ্যোতিটা হচ্ছে একটুখানি। কারণ অর্ধজ্যোতির ধারণাটা, আমি এটা ছোটদের বড়দের সকলের ক্ষেত্রেই বলেছি, অর্ধজ্যোতির ধারণা স্পষ্ট থাকা দরকার। অর্ধজ্যোতিটা তুমি উচ্চারণ করে বলে দাও, বলো কিভাবে বলবে। যেমন আছো তেমনি এসো, আর করো না সাজ। এইভাবে। হ্যাঁ, এই যে দেখা গেল বেশি থামলো। যেমন আছো তেমনি এসো, এই দুটো পর্ব একটু গায়ে গায়ে উচ্চারণ হয়েছে,
কিন্তু তেমনি এসোর পরে যে অর্ধজ্যোতি, অ্যাকচুয়ালি এটা দুটো দুটো অর্ধজ্যোতির চিহ্নটা হচ্ছে এই দুটো লাইন থাকে এরকম ভাবে, যেমন আছো তেমনি এসো, এরকম যদি লেখা হয় তাহলে তারপরে দুটো লাইন থাকবে এরকম, তেমনি এসো, কেমন? তাহলে তা যদি হয় তাহলে কি হচ্ছে, তেমনি এসোর পরে যে থামাটা, হ্যাঁ যেমন আছোর পরের থামার থেকে একটু বেশি হচ্ছে, একটু বেশি। তাহলে কিরকম আমরা বলছি দেখো, একবার আমি বলছি তারপরে তুমি আরেকবার বলবে, যেমন আছো তেমনি এসো আর করো না সাজ। বলো তুমি, যেমন আছো তেমনি এসো আর করো না সাজ, যারা শুনছেন তেমনি এসো আর করো না সাজ। যারা শুনছেন, যারা শুনছো, এবং ও যে প্রথমেই বলেছিল বোধের জন্য কি দরকার, প্রথমেই বলেছিল, আমি বলেছিলাম যে পর্ব মানে ছন্দ সম্পর্কে, তো ছন্দ সম্পর্কে বলাবৃত্ত দলবৃত্ত এগুলো সম্পর্কে বিশেষ আলোচনা নয়, কিন্তু পর্ব বা পর্বভাগ এবং অর্ধজ্যোতি এটা কিন্তু ছোটরাও জানবে। তারা পর্ব বা পর্বভাগটা জানবে ওই যে তালি দিয়ে আমি যেভাবে বললাম সেভাবে, কেমন? আমার বইতে আমি সেভাবেই বলেছি। কিন্তু অর্ধজ্যোতিটাও তারা শিখবে ছোট থেকে। যদি অর্ধজ্যোতির সেন্সটা, ধারণাটা তৈরি হয় তাহলে কবিতাটা বলতে সে সুন্দর। কারণ অর্ধজ্যোতি না থাকলে, অর্ধজ্যোতি ঠিক মতন যদি করতে না পারা যায় তাহলে আবৃত্তিটা কিন্তু সুন্দর হবে না। যদি এরকম ভাবে আমি বলি, যেমন আছো তেমনি এসো আর করো না সাজ, বেনি না হয় এলিয়ে রবে, শীতে না হয় বাঁকা হবে, নাই বা হলো পত্র লেখায় সকল কারুকাজ, কবিতা প্রাণহীন হবে। কবিতার আবৃত্তি অর্ধজ্যোতির ধারণা ছোট বড় সকলের স্পষ্ট হওয়া দরকার। বিশেষ করে বড়দের, তো তারা তো ম্যাচিওর, পরিণত বুদ্ধি তাদের পরিণত। তাহলে কিরকম অর্ধজ্যোতিটা কিরকম হচ্ছে, আমি দুটো লাইন বলছি, ও আরেকবার বলবে, যেমন আছো তেমনি এসো আর করো না সাজ, বেনি না হয় এলিয়ে রবে, শীতে না হয় বাঁকা হবে, নাই বা হলো পত্র লেখায় সকল কারুকাজ, কাঁচল যদি শিথিল থাকে নাইকো তাহে লাজ। এই পুরো এটা স্ট্যান্ডাটা আরেকবার লাবণী আরেকবার বলবে, বলো। যেমন আছো তেমনি এসো আর করো না সাজ, বেনি না হয় এলিয়ে রবে, শীতে না হয় বাঁকা হবে, নাই বা হলো পত্র লেখায় সকল কারুকাজ, কাঁচল যদি শিথিল থাকে নাইকো তাহে লাজ, যেমন আছো তেমনি এসো আর করো না সাজ। হ্যাঁ, এখানে এইবারে স্বরক্ষেপণের ব্যাপারটা আসছে। বেনি না হয় এলিয়ে রবে, শীতে না হয় বাঁকা হবে, নাই বা হলো। আমরা দেখতে পেলাম এই যে নাই বা হলো উচ্চারণটা হচ্ছে ঠিক তার আগে যে স্কেলে আমার গলাটা ছিল সেখানে থাকলো না। নাই বা হলো পত্র লেখায় সকল কারুকাজ, কাঁচল যদি শিথিল থাকে নাইকো তাহে লাজ। ও কিন্তু সেই গলায় সেই মডুলেশনটা আনতে পেরেছে, অর্থাৎ সেই বোধটা তার তৈরি হয়েছে স্বরক্ষেপণের ক্ষেত্রে। এই যে কণ্ঠের মডুলেশনটা, গলার ওঠানামাটা বিভিন্ন পর্দায়, আমাদের মোটামুটি তিনটে ক্ষেত্র আছে। সেটা হচ্ছে যে একটা হচ্ছে লিপ টাং, মানে আমাদের এই জিভ এবং ঠোঁটের স্বাভাবিক কণ্ঠস্বর, এই যে আমি কথা বলছি এটা লিপ টাং লেভেল। এখন লিপ টাং লেভেলে আমি ধরো 4টে পর্দা পর্যন্ত উঠতে পারবো, 1 2 3 4। তারপরে এসে যাবে ন্যাজাল লেভেল, মানে সেখানে দেখবে নাসিকার কম্পন হচ্ছে, ন্যাজাল সাউন্ড আসবে, সেখানেও 3টে স্তর যেতে পারি। তারপরে দেখবো যে আর যেতে পারছি না, একদম শেষ, সেটাকে বলা হয় হেড রেজিস্টার। তারপরে আর যাওয়া যায় না, ওইটাই শেষ। তারপরে আবার নেমে আমি আমার নর্মাল যেটা, এই যে এখন কথা বলছি, এটা লিপটাং 1, এটাতে আসতে পারি। তারপরে কি নিচে হচ্ছে অ্যাবডোমেন লেভেল। অ্যাবডোমেন লেভেলে যাওয়া যাবে কি করে, যেমন আমি বলছি, যেমন আছো তেমনি এসো, যেমন আছো তেমনি এসো, যেমন আছো তেমনি এসো, যেমন আছো তেমনি এসো, এইদিকে এগুলো এই অঞ্চলে কম্পন হবে একদম নাভিকেন্দ্র থেকে শব্দ প্রথম অ্যাবডোমেন লেভেলে, তারপরে বক্ষ পঞ্জরে, তারপরে এখানে ঠিক লিপটাংয়ের লেভেলে। মানে 3টে যদি তুমি মানে পর্দা করতে পারো, 1 2 3, অ্যাবডোমেন 1, অ্যাবডোমেন 2, অ্যাবডোমেন 3। এই যে ওঠানামাটা, এটা হচ্ছে কণ্ঠের গলার মডিউলেশন, যেটা কণ্ঠের ওঠানামাটা। এইটাকে অত্যন্ত সেই সার্কাসের মেয়েটির মতো যে এরকম ভাবে যে যাচ্ছে, বা ওই যে মোটরসাইকেলটা গ্লোবে ঘুরছে, ওই রকম গলাটা, এইটা যে যতটা করতে পারবে তার আবৃত্তি শুনতে তত বেশি ভালো লাগবে। আর না হলে যদি গলাটাকে কৃত্রিম করে একটু ছেলেদের, পুরুষ মানুষদের একটা
মানে প্রবণতা আছে, গলাটাকে যতটা ভারী করে করব, তাতে কিন্তু ভালো হয় না। কণ্ঠ যার যেমন, তাহলে রবীন্দ্রনাথের কণ্ঠ কেমন ছিল? প্রথম দিকে ভালো ছিল, পরের দিকে একটু অন্যরকম হয়েছিল, কিন্তু তার আবৃত্তি একেবারে মানে যেভাবে আবৃত্তি, আমরা তার আবৃত্তি শুনে আমরা অনুপ্রাণিত হয়েছি। তার প্রথম তো তার আবৃত্তি শুনেছি আমরা, মাইকেল মধুসূদন দত্তের আবৃত্তি শুনেছি, তারপর রবীন্দ্রনাথের আবৃত্তি শুনেছি, পরবর্তীকালে যারা আবৃত্তি জগতে এলেন তাদের আবৃত্তি শুনে আমরা আস্তে আস্তে আমরা তাদের থেকে শিখি। এখন এই মডিউলেশনটা হচ্ছে স্বরক্ষেপণের যে মূল জায়গাটা, সেইটাও লাবণী তার উচ্চারণে অনেকটা করেছে এবং ওরা এই অনুশীলনটা করেছে। সেটা আমি পরে কখনো এক সময় করব। তো লাবণী অনেকক্ষণ সময় আমাদের সঙ্গে থেকেছো। লাবণী থাকো তুমি, আমরা তো মোটামুটি 6 জন থাকতে পারবো। এরপরে আমি একটুখানি দলবৃত্ত ছন্দ থেকে একটু কলাবৃত্ত ছন্দের কবিতায় যাব। কলাবৃত্ত ছন্দের আবার এটা যেমন এই যে 4-4-4 দলবৃত্ত ছন্দের কবিতা আছে, দলবৃত্ত ছন্দের 7 মাত্রার দলবৃত্ত একটা হয়, সেটা আমি একটু পরে বলবো। 7 মাত্রার দলবৃত্তটা এখন 4-4-4 এই যে মূল পর্ব 4, তাতে কলাবৃত্ত ছন্দের কবিতাও হয়। তুমি একটুখানি একে নিয়ে এসো, সাবিনা ইয়াসমিনকে একটু নিয়ে এসো, ও একটু এটা বলতে পারে। আচ্ছা, সাবিনা ইয়াসমিন ঢাকা থেকে উপস্থিত আছে আমাদের সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। সাবিনা ইয়াসমিন ঢাকা থেকে উপস্থিত আছে। তো ওর চোখের সামনে একটা নীল রঙের একটা বৃত্তে, ও চশমাটার জন্য হচ্ছে। তো সাবিনা এখানে উপস্থিত আছে। সাবিনা আমাদের কাস্তে কবিতাটা শোনাবে দীনেশ দাসের, যেখানে আমরা দেখব যে মূল পর্বগুলি 4 মাত্রার 2টি পর্ব, আর 4-4-4-4-4-3 এইভাবে। ওটা কি করে 4-4-3 হয়েছে সেটা আমরা পরে একটু শুনে নিচ্ছি। আগে সাবিনার আবৃত্তিটা একটু শুনি, কাস্তে কবিতাটা। কাস্তে লিখেছেন দীনেশ দাস। বেয়োনেট হোক যত ধারালো, কাস্তেটা ধার দিও বন্ধু, শেল আর বোম হোক ভাড়ালো, কাস্তেটা শান দিও বন্ধু। বাঁকানো চাঁদের সাদা ফালিটি, তুমি বুঝি খুব ভালোবাসতে, চাঁদের শতক আজ নহে তো, এ যুগের চাঁদ হলো কাস্তে। লোহা আর ইস্পাতে দুনিয়া যারা কাল করেছিল পূর্ণ, কামানে কামানে ঠোকাঠুকিতে নিজেরাই চূর্ণ বিচূর্ণ। চূর্ণ এ লোহের পৃথিবী তোমাদের রক্ত সমুদ্রে, ক্ষয়িত গলিত হয় মাটিতে, মাটির যুগ ঊর্ধ্বে। দিগন্তে মৃত্তিকা ঘনায়ে আসে ওই চেয়ে দেখো বন্ধু, কাস্তেটা রেখেছ কি সানায়ে, এ মাটির কাস্তেটা বন্ধু। কাস্তেটা রেখেছ কি সানায়ে, এ মাটির কাস্তেটা বন্ধু। এই কবিতা আবৃত্তিটা শুনে মনে হয় যে এটা তো দলবৃত্ত ছন্দের মতোই লাগছে, কিন্তু এটা কলাবৃত্ত ছন্দে কেন এলো? 4-4-3 পর্ব ভাগ রয়েছে, কিন্তু এটা কলাবৃত্ত হলো কেন সেটা আমরা একটু পরীক্ষা করে দেখি, কেন এটা কলাবৃত্ত হচ্ছে। বেয়োনেট হোক যত ধারালো, আমি এইটুকুই শুধু লিখছি। প্রথম ছত্র, এটা ছত্র, দুটো ছত্র মিলে একটা পংক্তি, কারণ এখানে অর্ধজ্যোতি হচ্ছে। বেয়োনেট হোক যত ধারালো, তারপরেই অর্ধজ্যোতি হচ্ছে। তো এটা কেন হচ্ছে? এবার ধরো এটা যদি দলবৃত্ত ছন্দ হয়, তাহলে এটা দলবৃত্ত ছন্দ হলে বে একমাত্রা, য় একমাত্রা, নেটটা রুদ্ধ দলবৃত্ত ছন্দে একমাত্রা, এজন্য নেটটা কি হবে? নেটটাও একমাত্রা হয়ে যাবে। তাহলে এটা কত মাত্রার পর্ব হবে? 3 মাত্রা। 3 মাত্রার পর্ব তো হয় না। হোক যতটাও হোক একমাত্রা, যত 2 মাত্রা, জ আর ত, তাহলে 3 মাত্রা। সুতরাং 3 মাত্রা, তখনই তুমি বুঝতে পারছো যে এটা 4 মাত্রার পর্ব হবে এবং এটা দলবৃত্ত হবে না, এটা কলাবৃত্ত হবে। কলাবৃত্ত ছন্দের ধর্ম কি? কলাবৃত্ত ছন্দের ধর্ম এবারে আমরা বুঝে নেব। কলাবৃত্ত ছন্দের ধর্ম হচ্ছে মুক্তদল একমাত্রা। মুক্তদল সব ছন্দই একমাত্রা, মিশ্রবৃত্ততেও একমাত্রা।
কিন্তু এখানে রুদ্ধ দল হবে দুমাত্রা। রুদ্ধ দল মানে ওই যে যখন, যেমন, খন, মন গুলো একমাত্রা হয়েছিল, ওটা যদি এখন এই কলাবৃত্ত ছন্দে এসে যায় ওগুলো সব দুমাত্রা হবে। ঠিক তেমনি সেই নিয়ম মেনেই এখানে বেয়নেট, বেয়নেট, বেয় এক, নেটটা যেহেতু রুদ্ধ দল এটা এখানে দুমাত্রা হবে। হোকটা রুদ্ধ দল কিন্তু এটা এখানে দুমাত্রা হবে, জ আর ত চার, তাহলে এটা হয়ে গেল 4, এটা হয়ে গেল 4, আর ধারালো, ধারালোটা এখানে টুকরো পর্বর মতো হচ্ছে 1 1 1 মানে 3, তাহলে 4 4 3, এরপরে অর্ধজ্যোতি। বেয়নেট হোক যত ধারালো, কাস্তেটা, কাস্তেটা দেখো, কাস্তেটা, কাস্তেটা 4 মাত্রা হচ্ছে কি করে, কাশ, কাশ রুদ্ধ দল দুমাত্রা, তে টা 1 1, কাস্তেটা, তাহলে কাস্তেটা, কাস্তেটা 4 মাত্রা হচ্ছে 4 4 4 3, এইভাবে যাচ্ছে। এবং সেই জন্য এটা 4 মাত্রার কলাবৃত্ত। যেমন ওই যে তোমার আছে না, ঠাস ঠাস দ্রুম দ্রুম শুনে লাগে খটকা, ফুল ফুটে, ও আমি ফুল ফুটে তাই বলো আমি ভাবি পটকা, এই যে কবিতাটা, ঠাস ঠাস দ্রুম দ্রুম, যদি তুমি ঠাস, ওটা যদি তুমি রুদ্ধতাল দলবৃত্ত ছন্দ বলো, ঠাস তো 1 মাত্রা হয়ে গেল, ঠাসটাও আর 1 মাত্রা গেল, দুটো দুই মিলে 1 আর 1 2 2 মাত্রা তো পর্ব হবে না। সুতরাং ওটা কলাবৃত্ত ছন্দের কবিতা, ঠাস ঠাস দ্রুম দ্রাম শুনে লাগে খটকা, ফুল ফোটে তাই বলো আমি ভাবি পটকা। তাহলে এইরকম ভাবে 4 4 4 মানে মূল পর্ব 4 মাত্রার যে কলাবৃত্ত ছন্দেও 4 মাত্রার পর্ব আছে। এইটা আমরা দেখলাম একটু আগে। লাবণী দলবৃত্ত ছন্দের 4 মাত্রার পর্ব আছে এমন কবিতা আমাদের শোনালো। কিন্তু সাবিনা যে কবিতাটা, সাবিনা তুমি একবার অর্ধজ্যোতিটা, বেয়নেট হোক যত ধারালো, কাস্তেটা ধার দিও বন্ধু, অর্ধজ্যোতিটা একটু সকলকে শুনিয়ে দাও। আর একবার দুটো তিনটে লাইন একটু বলো। বেয়নেট হোক যত ধারালো, কাস্তেটা ধার দিও বন্ধু, শেল আর বোম হোক ভাড়ালো, কাস্তেটা শান দিও বন্ধু। হ্যাঁ, এইভাবে কবিতাটা যাচ্ছে। তারপরে যেখানে যেমন আমরা মূলত আমি 3টে বলেছিলাম, একটা হচ্ছে যে ছন্দ বিশ্লেষণ, স্বরক্ষেপণ, গলাটা কোন স্কেলে কবিতাটা ধরবে, আর উচ্চারণের কথা বলেছি। কিন্তু এর পরেও কবিতার আবৃত্তিতে যে মূল ব্যাপারটা হচ্ছে অভিব্যক্তি প্রকাশ। কেমন নাইবা হলো সাজ, কতগুলি শব্দ নিয়ে যখন একটা একটা ছোট্ট বাক্যাংশ, সেটা যখন আমরা একটা ওইটা পুরোটা নিয়ে একটা এক্সপ্রেশন হয়, প্রকাশ হয়, সেটাকে বলে অভিব্যক্তি প্রকাশ। নাইবা হলো সাজ, এই জায়গাটা কেমন না, হোক যত ধারালো, বেয়নেট হোক যত ধারালো, কাস্তেটা ধার দিও বন্ধু, এই যে কতগুলো জায়গা, এবং যেখানে একটা শব্দের উপরে জোর হয়ে যায়, সেই শব্দটাকে সুন্দরভাবে প্রকাশ করা হয়, সেটাকে বলা হচ্ছে উচ্চারণ ব্যঞ্জনা। উচ্চারণ ব্যঞ্জনা দুটো ভাগ, একটা ভাব ব্যঞ্জনা, একটা ধ্বনি ব্যঞ্জনা। ভাব ব্যঞ্জনা হচ্ছে সেই শব্দটা, যেমন আমি বলি আকাশ, আলো, এই এক একটা শব্দে সেগুলোকে বলে ভাব ব্যঞ্জনা। আবার এই যে ঠাস ঠাস দ্রুম দ্রাম, এগুলো হচ্ছে ধ্বনি ব্যঞ্জনা। একই স্কেলে শব্দটাকে এমন ভাবে উচ্চারণ করতে হবে যাতে সেই ব্যাপারটা, ছবিটা স্পষ্ট হয়। গুরু গুরু মেঘে গুমরি গুমরি গরজে গগনে গগনে, গুরু গুরু মেঘে গুমরি গুমরি গরজে গগনে গগনে, চলো চাপল আরে চকিত চাবকে করিছে চারণ বিচরণ, এই যে ব্যাপারগুলো, এগুলো ধ্বনি ব্যঞ্জনা। ধ্বনি সুন্দর উচ্চারণের মধ্য দিয়ে একটা ভাবটাকে প্রকাশ করা, যেখানে শব্দের অর্থ অনুযায়ী আমরা প্রকাশ করি সেই ভাবটা, একটা বিশেষ শব্দ, তখন সেটা হচ্ছে ভাব ব্যঞ্জনা। আর একটা বাক্যাংশ, 3টে 4টে শব্দ যখন নিয়ে একটা পুরো ভাব, সেটাকে বলি আমরা অভিব্যক্তি প্রকাশ। তাহলে এবার তোমার পুরো যে প্রশ্নটা করেছিলে বোধের ব্যাপারে, প্রথমে হচ্ছে ছন্দ বিশ্লেষণ, তারপরে স্বরক্ষেপণ, উচ্চারণের ব্যাপার তো আছেই। উচ্চারণের আমার মনে হয় তোমরা আরেকদিন যদি খেয়ালি বন থেকে আয়োজন করো, উচ্চারণের একটা আলাদা এবার, কারণ অনেক সময় লেগে যাবে কোন শব্দের কি উচ্চারণ। মানে উচ্চারণের 3টে ভাগ আছে। একটা হচ্ছে যে আমরা যেটা বর্ণের উচ্চারণ, বর্ণ, যেমন তোমার ধরো 3টে শয়ের উচ্চারণ কেমন হবে, স স স, তারপরে মূর্ধন্য ন, দন্ত্য ন, এগুলোর উচ্চারণ কি হবে, দন্তমূলীয় বর্ণ র ল জ, এদের উচ্চারণ কিভাবে, কোথায় হবে, কণ্ঠবর্ণ। কণ্ঠবর্ণ মানে শুধুই তো কণ্ঠ থেকে নয়, দেখবে তোমার জিভের পিছন ভাগটা উঠে গেছে, ও গিয়ে কিছুটা জায়গা ব্লক করেছে। যদি না করে তাহলে কিন্তু কণ্ঠবর্ণের উচ্চারণও শুদ্ধ হবে না, ক খ গ এর উচ্চারণও শুদ্ধ হবে না, যদি তোমার জিভের মোটা ভাগটা, পেছন ভাগটা একটু উপরে না ওঠে।
দেখবে উঠে গেছে। এইগুলো হচ্ছে সেই বর্ণের শুদ্ধ উচ্চারণ। তারপর আরেকটা হচ্ছে মান্যতা প্রাপ্ত উচ্চারণ, এটাই বড়। যে আমরা 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 বলছি যে যখন বলছি অ দন্ত নয় রস্য রয়কার ধ, তার উচ্চারণ অনুরোধ নয় অনুরোধ। কেন হলো? এটা হচ্ছে যে অকারান্ত শব্দটা বা অ এর পরে রস্য উকারান্ত একটি বর্ণ রয়েছে, দন্ত নয় রস্য, সেই জন্য এটা ওকারান্ত হয়ে গেল, অনুরোধ হলো। এই ব্যাপারগুলো মানে অ বা অকারান্ত বর্ণের পরে যদি রস্য দীর্ঘ রস্যই দীর্ঘই থাকে, তাহলে অ এর উচ্চারণটা বা অকারান্ত বর্ণের উচ্চারণটা ও হয়ে যায়। এগুলো তারপর এর উচ্চারণ কখনো এ হয়, কখনো এ হয়, আরো নানান রকম আছে, তিনটে শয়ের ব্যাপার আছে, কখন সেগুলো এস এর মতো হয়, কখন সেগুলো SH এর মতো হয়, সে আর একটা নয় আরেকদিন আলোচনা করার জন্য প্রচুর সময় লাগবে, শব্দ ধরে ধরে শব্দ ধরে ধরে। আর একদিনই তো তোমরা ডাকবে, চা খাওয়ানোর জন্য তো আরো একদিন ভালো করে ডাকতে হবে, নাহলে একদিন আরো আসবেন স্যার, আমরা সমৃদ্ধ হব তো, পুরো খেয়ালি মন। হ্যাঁ, এই যে হলো না 4 মাত্রার কলাবৃত্ততে আমরা এলাম, এবার আমি একটু 5 মাত্রার কলাবৃত্তে যাব, যেখানে একটা যেমন হচ্ছে না 3-2 বা 4-2, মানে 5 মাত্রা হবে, সেটা 2-3 হতে পারে। যেমন ধিদিনা ধিনা ধিদিনা ধিনা, মানে রবীন্দ্রনাথ সবসময় তাল অনুযায়ী এটা করতেন, প্রবোধচন্দ্র সেন লিখেছেন যে তাল অনুযায়ী। এখানে উনি ওই 3-2-3-2টা নিয়েছে, কেমন না 3-2-3-2 এরকম ভাবে 5 মাত্রা করেছেন। আত্মত্রাণ কবিতাটা আমাদের নবনীতা দাসের শোনানোর কথা। নবনীতা এসেছে নাকি? নবনীতা দেখো। আচ্ছা, নবনীতা দাস বলছি। আমি বলবো গীতাঞ্জলি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যগ্রন্থের আত্মত্রাণ কবিতা। বিপদে মোরে রক্ষা করো, ই নহি মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়। সহায় মোর না যদি জুটে, নিজের বল না যেন টুটে, সংসারেতে ঘটিলে ক্ষতি, লোভিলে শুধু বঞ্চনা, নিজের মনে না যেন মানিক হয়। আমারে তুমি করিবে ত্রাণ, ই নহি মোর প্রার্থনা, তরিতে পারি শকতি যেন রয়, আমার ভার লাঘব করি নাই বা দিলে সান্ত্বনা, বহিতে পারি এমনই যেন হয়। নম্র শিরে সুখের দিনে তোমারই মুখ লইব চিনে, দুঃখের রাতে নিখিল ধরা যেদিন করে বঞ্চনা, তোমারে যেন না করি সংশয়। বিপদে মোরে রক্ষা করো, ই নহি মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি। নবনীতা দাস আমাদের যে সমস্ত ছাত্রীরা আছেন তাদের মধ্যে অনেকটাই বয়সে বড়, কিন্তু এটা একটা প্রবণতা এখন দেখা যাচ্ছে যে শুধু মহিলারা নন, পুরুষরাও আসছেন। 71 বছরের ছাত্র আমার আছে, আজকে অবশ্য নেই, সে এখানে অন্য একটা ক্লাসে এসে আছে। তো এটা একটা ব্যাপার যে একটা সময় হয়তো আগ্রহ ছিল, সংসারের চাপে নানান কাজে চাকরির চাপে করা যায়নি, কিন্তু এখন একটু সময় পাওয়া গেছে, করছি। এটা খুব ভালো লক্ষণ। জীবনকে ঠিকভাবে নেওয়াটাও তো একটা খুব ওটাও একটা আর্ট, যে আমি এখন এই সময় যদি করতে পারি তাহলে কেন করব না, এই জিনিসটা খুবই ভালো। এটা তো নবনীতা দাসকে সেই জন্য আমি অনেক ধন্যবাদ জানাই যে সমস্ত কিছু সামলে এটা তিনি করলেন। অনেক ধন্যবাদ। আমি একটু আলোচনায় যাই যে এই যে 5 মাত্রার যে মূল পর্ব, যেখানে 5 মাত্রা কি করে হচ্ছে, এই যে বিপদে মোরে, এগুলো সবই মুক্ত দল আছে। হ্যাঁ, এগুলো সবই মুক্ত দল, সেজন্য এটা 5 মাত্রা হলো। রক্ষা করোটা এখানে একটা রুদ্ধ দল আছে, কিরকম আছে, রক খা, এরকম ভাবে যদি আমরা ভাঙি তাহলে রোগটা 2 মাত্রা হবে, খাটা 1 মাত্রা, তাহলে রক্ষা ব্যাপারটা হয়ে গেল 3 মাত্রা। করোটা 1-1, তাহলে এটাও 5 মাত্রা।
এ নহে মোর এগুলো সবই মুক্ত দল, মোরটা রুদ্ধ দল, সেজন্য 2 মাত্রা হলো, তাহলে এটাও 5 মাত্রা। এবং প্রার্থনাটা হলো 4 মাত্রা। প্রার্থনাটা কিভাবে 4 মাত্রা হচ্ছে? প্রার, প্রার এটা 2 মাত্রা, থ না 1 1, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। এই হচ্ছে 5 5 5 4, 5 5 এখানে অর্ধজ্যোতি, 5 4, এই হচ্ছে একটা পংক্তিতে এরকম আছে, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। ঠিক আছে, এখন এই যে 5 মাত্রার একটা কলাবৃত্ত, মূল পর্ব 5 মাত্রা, এরকম আরো বেশ কিছু কবিতা আছে। তো সেই হিসেবে আমরা এরপরেই 6 মাত্রার, যেখানে মূল পর্ব 6 মাত্রার, সেই কবিতাতে যাব। নবনীতা আর একটু থাকুক, ওরা আচ্ছা ঠিক আছে। 6 মাত্রার এখন কার আসার কথা একটু দেখো তো, আমি একটু মনে পড়ছে না এখন যারা। অবন্তিকা মুখার্জি, হ্যাঁ অবন্তিকাকে একটু নিয়ে এসো 6 মাত্রা। অবন্তিকাকে নিয়ে এসো। স্যার আমি কিন্তু সিয়াটেল থেকে বলছি। ও তুমিও তো বিদেশে আছো? হ্যাঁ নবনীতা, আমার ঠান্ডা এখানে, নবনীতা সিয়াটেল, তাই জন্য হ্যাঁ চাদর পরে, চাদর গায়ে দিয়েছো। কিন্তু তোমরা দুজনেই আমেরিকা এখন পর্দাতে পাশাপাশি হয়ে গেলে। অবন্তিকাও আমেরিকা থেকে, তুমি এখন আমেরিকাতেই আছো, তো খুব ভালো। 5 মাত্রার পর 6 মাত্রা, আমেরিকারই দুজন পর, খুব ভালো। অবন্তিকা মুখার্জি, তুমি 6 মাত্রার কলাবৃত্ত ছন্দের কবিতা শোনাবে, শোনাও দেখি কি কবিতা শোনাচ্ছ। শুভ সন্ধ্যা, নমস্কার স্যার। খেয়ালি মনের সকলকে জানাই শুভেচ্ছা। আমি শোনাচ্ছি খেয়া কাব্যগ্রন্থ থেকে শুভক্ষণ। শোনা পরিষ্কার? হ্যাঁ খুব ভালো শোনা যাচ্ছে। ওগো মা, রাজার কুমার যাবে আজি মোর ঘরের সম্মুখ পথে, আজি প্রভাতে গৃহ কাজ লয়ে রহিব বল কি মতে, বলে দে আমায় কি করিব সাজ, কি ছাদে কবরী বেঁধে লব আজ, পরিব অঙ্গে কেমন ভঙ্গে কোন বরণের বাস। মাগো কি হলো তোমার, অবাক নয়নে মুখপানে কেন চাস, আমি দাঁড়াবো যেথায় বাতায়ন করে, সে যাবে না সেথা জানি তাহা মনে, ফেলিতে নিমেষ দেখা হবে শেষ, যাবে সে সুদূর পুরে, শুধু সঙ্গের বাঁশি কোন দূর হতে বাজিবে ব্যাকুল সুরে, তবু রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সম্মুখ পথে, শুধু সে নিমেষ লাগি না করিয়া বেশ রহিব বল কি মতে। ওগো মা, রাজার দুলাল গেল চলি মোর ঘরের সম্মুখ পথে, প্রভাতের আলো ঝলিল তাহার স্বর্ণ শিখর রথে, ঘোমটা খসায়ে বাতায়ন থেকে নিমেষের লাগি নিয়েছি মা দেখে, ছিঁড়ি মণিহার ফেলেছি তাহার পথের ধুলার পরে। মাগো কি হলো তোমার, অবাক নয়নে চাহিস কিসের তরে, মোর হার ছেঁড়া মণি নেয়নি কুড়ায়, রথের চাকায় গেছে সে গুড়ায়, চাকার চিহ্ন ঘরের সম্মুখে পড়ে আছে শুধু আঁকা, আমি কি দিলাম কারে জানে না সে কেউ, ধুলায় রহিল ঢাকা। তবু রাজার দুলাল গেল চলি মোর ঘরের সম্মুখ পথে, মোর দুঃখের মণি না ফেলিয়া দিয়া রহিব বল কি মতে। হ্যাঁ এটা এই শুভক্ষণ কবিতাটা অবন্তিকা বলেছে, অবন্তিকার কাছ থেকেই একটু জেনে নেওয়া যায়। কবিতাটার একটা আলাদা বৈশিষ্ট্য আছে, সেটা একটু বলো সকলকে। হ্যাঁ স্যার, এটা কলাবৃত্ত ছন্দে লেখা, যেখানে পর্বভাগের ছন্দ, যেখানে পর্বগুলো 6 6 6 এইভাবে যাচ্ছে। কিন্তু এটার একটা বৈশিষ্ট্য হলো যে কোনো একটা চরণের শুরুতেই অতি পর্ব রয়েছে, সেটা কখনো 3 মাত্রা কখনো 2 মাত্রা। এখানে যেমন ওগো মা,
এটা অতি পর্ব। অতি পর্বে আমি যখন উচ্চারণ করব, অতি পর্বটা বলে নিয়ে একটু ভাবজ্যোতি দিয়ে, একটু স্বল্প বিরাম দিয়ে আমি মূল পর্বে প্রবেশ করব। এবং টুকরো বা ভাঙা পর্ব তো সব কবিতায় থাকে, এটাতেও আছে। অতি পর্বটাই এটার বৈশিষ্ট্য, এবং 6-6 মাত্রার পর্ব। স্যার শোনা? হ্যাঁ, আমি আছি। একবার তুমি অতি পর্বটা বলে, মানে গানের সমের মতন তো, সেইটা তুমি আরেকবার শুরুটা বলো তো, দেখি কিভাবে এটা বলবে। হ্যাঁ। রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সম্মুখ পথে, আজি প্রভাতে গৃহ কাজ লয়ে রহিব বলো কি মতে। ঠিক আছে, এটা তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে, ও যেটা বললো একদম ঠিক বলেছে। ওগো মা, এটা অতি পর্ব। অতি পর্ব হচ্ছে যখন পংক্তি শুরু হয় তার বাঁ দিকে থাকে, শুরুতে থাকে, সেটা অতি পর্ব। সেটা মূল পর্বের সঙ্গে সেটাকে মিলিয়ে দিলে চলবে না। ওটা বলার পরে যেমন গানের সম হয়, আখিয়া লাগি লাগি রাহাতা নিষাদে, সোম পড়ছে, আখিয়া লাগি রাহাতা নিষাদে, এটা দিন দিন দা তা, ওই যে পড়ছিলাম ওগো মা রা, ওগো মা রাজার দুলাল যাবে আজি মোর, রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সম্মুখ পথে, আজি এ প্রভাতে। এইখানে আজি এ প্রভাতে কিন্তু অতি পর্ব নেই, সুতরাং ওখানে তালটা পড়ছে আজি এ প্রভাতে গৃহ কাজ লয়ে রহিব বলো কি মতে। তাহলে ওগো মা, এই যে অতি পর্ব, এই অতি পর্বটা খুব ভালো সযত্নে উচ্চারণ করে। মাগো, মাগোটা অতি পর্ব। মাগো কি হলো তোমার, এই যে কি হলো তোমার, এইটা কিন্তু অভিব্যক্তি প্রকাশ। আমি যে একটু আগে বলছিলাম মাগো, মাগোটা যে স্কেলে বলছো, কি হলো তোমার, অবাক নয়নে মুখ পানে কেন চাস, আমি দাঁড়াবো যেথায় বাতায়ন কোণে, সে যাবে না সেথা জানি তাহা মনে, ফেলিতে নিমেষ দেখা হবে সে যাবে সে সুদূর পুরে, শুধু সঙ্গের বাঁশি কোন মা। এই যে কোন শব্দটা এটাকে আমরা ভাব ব্যঞ্জন বলছি। একটা শব্দ, কোন মাঠের, মাঠটা কোনায়, কোন মাঠ হতে, কোন দূরের কোন মাঠ হতে, শুধু সঙ্গের বাঁশি কোন মাঠ হতে। একটা শব্দ যখন এরকম ভাবে আমরা উচ্চারণ করি, সেটাকে আমরা ভাব ব্যঞ্জন বলি। বাজিবে ব্যাকুল সুরে তবু রাজার দুলাল যাবে আজ। এই যে ব্যাপারটা, যেখানেই এরকম অতি পর্ব আছে, এমনি অতি পর্ব তো খুবই তাও নিরাপদ। আভ্যন্তর অতি পর্ব যখন থাকে, যেমন বিদ্রোহী কবিতায় আছে, অসংখ্য আভ্যন্তর অতি পর্ব আছে, সেইগুলো ভীষণ একটু কঠিন। তো আজকে আমরা এই অতি পর্বগুলোই জানলাম। আমি অবন্তিকা এটা অতি পর্ব এবং টুকরো পর্বগুলো সুন্দর করে বলেছে। সেই জন্য এই কলাবৃত্ত ছন্দে 6-6-6 ভাগের মূল পর্বগুলো 6, কোথাও 2, কোথাও 3 টুকরো পর্ব হতে পারে। এই হলো আমাদের। একটুখানি তুমি দর্শকদের প্রতিক্রিয়া জানাও, তারা শুধু চুপ করে শুনে যাচ্ছেন, কিছু বলছেন না, এটা তো হতে পারে না। হ্যাঁ, না, মানে মতামতে ভরে গেছে আমাদের মতামত বাক্স, এবং সকলেই সমৃদ্ধ হচ্ছি। আমি এবং পর্দার ওপারে যে সকল দর্শকরা আছেন, সকলেই মতামত দিচ্ছেন এবং তারা মুগ্ধ হয়ে শুনছেন। কিছু প্রশ্নও আছে, আমি তার মধ্যে একটা প্রশ্ন কেউ বলেছেন, যেটা আপনি আগে উচ্চারণ মানে বলেছেন, সেটা হচ্ছে রয়ের সমস্যা আছে কারোর, কোনো এক দর্শকের। যেহেতু স্ট্রিমিয়ার্ডে আমি লাইভ করছি, তাই মতামতে ওনার নামটা দেখতে পাইনি। রয়ের সমস্যা আছে। স্যার, আপনার কথাটা একটু বোধহয় শোনা যাচ্ছে না স্যার, শুনতে পাচ্ছি না আমি মিউট করে শুনি। হ্যাঁ, কি সমস্যাটা কিসের আছে? কোন রয়ের উচ্চারণে। হ্যাঁ, আচ্ছা, রয়ের উচ্চারণে ব্যাপারটা হচ্ছে, দুটো র যে আছে, দুটো রয়ের উচ্চারণ স্থান আলাদা। যেমন আমরা যে বয়ের তলায় শূন্য দিয়ে যে রটা, সেই র হচ্ছে দন্তমূলীয় বর্ণ। র, ল এবং অন্তস্থ জ, এই তিনটে দন্তমূলীয়, মানে প্রকৃত অর্থেই দন্তমূলীয়। যেটা দন্তমূল, সেইখানে জীব যাবে এবং গিয়ে উচ্চারণ করবে ল, জ, যখন যেমন, ওইখানে দন্তমূলী। তো র হচ্ছে খুব আদুরে বর্ণ, সে দন্তমূলে গিয়েও দন্তমূলকে স্পর্শ করছে না, করলে তো তুমি ওটা আটকে যাবে, তুমি বলতেই পারবে না। র হচ্ছে দন্তমূলে যাবে, জীব গিয়ে তার সামান্য উপরে উঠে উচ্চারণ করবে র,
করেছি, র র র র নয়। ওখানে গিয়ে যদি জিভটা স্পর্শ করে দেয় পুরোপুরি, তাহলে র এর উচ্চারণ সঠিক হবে না। আর ডয়ে শূন্য র, তার আদিতে কি ড, তো ডটা তো তোমার ট বর্গের, ট ঠ ড ঢ ন, মূর্ধন্য ন। তো ওটা ওই মূর্ধাতে যেমন উচ্চারণ হয় ড, যেখানে ড উচ্চারণ হয় ডয় শূন্য র, সেখানে উচ্চারণ হবে র র। বাড়ি বাড়ি বাড়ি, র র র। রটা জিভটা একটু উল্টে যাবে, মুখের কণ্ঠের মানে আমাদের এই মুখের ভিতরের দিকে জিভটা চলে যাবে। ট যখন উচ্চারণ করছে দেখবে জিভটা একটু উল্টে গিয়ে ওখানে উচ্চারণ করছে। সঠিক মানে উচ্চারণ স্থানে সঠিকভাবে জীবের ভূমিকা সাংঘাতিক, জীব সাংঘাতিক ভূমিকা। জীবের একটুখানি জীবের নমনীয়তার জন্য কিছু কিছু ব্যায়াম, যেমন হচ্ছে মুখের চারদিকে জিভটাকে ঘোরানো, এমনি করে নিয়ে উপর নিচ করা, এই সমস্ত গুলোকে জীবটাকে একটু সক্রিয় রাখতে হবে। কারণ জীবই তো সব সঠিক উচ্চারণের জন্য মূল হচ্ছে হোতা হচ্ছে জীব। জীব যাবে ওখানে ট ঠ ড ঢ, ড যে বলছি ওইখানে একটু র এর ভাবটা র র র বলছি, ওখানে র বলছি, এইখানে র বলছি, র র। এটা একটুখানি বুঝে নিয়ে অনুশীলন করলে ঠিক হয়ে যাবে। অনেকের ওই তোমার আমাদের যে বয়শূন্য রটা, ওটা ডয়শূন্য র এর মতন হয়ে যায়। এছাড়া ওই রটা এই র এর মতন হয় না মনে হয়, আমার মনে হয় এই রটা অনেকে র বলে ফেলে, এটাই বোধহয় সমস্যাটা হয়। আর কিছু প্রশ্ন আছে কিনা দেখো মাঝখানে। আমি স্যারকে নিয়ে কটা কথা বলতে চাই আজকে। যে স্যার এই আবৃত্তি বোদ্ধা ক্লাসটা যখন শুরু করেছিলেন, তো তখন আমি আবৃত্তির সম্বন্ধে এত ধারণা সত্যি বলতে কি আমার ছিল না। করতে ভালো লাগতো, করতাম এই পর্যন্ত। এবার স্যার যখন আমাকে বললেন যে এরকম একটা ক্লাস করবো ভাবছি, তা আমি প্রথমেই আগে হাত তুললাম, স্যার আমি আছি, আমাকে শেখাবেন? বললেন হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। যাই হোক, তো স্যারের কাছে এই ক্লাসটা করার পরে এই একটা কবিতাকে মানে কিভাবে ভেঙে, মানে আমি একটা কবিতা দেখে আমি চিনবো নিজে যে আমি আবৃত্তিটা পারি, আমি করতে পারি। এইখানে অর্ধজ্যোতি, এইখানে জ্যোতি, এইখানে পূর্ণজ্যোতি, এই যে তারপরে এই যে উচ্চারণ, গলাটা কোনখানে কোন স্কেলে যাবে, এগুলো স্যার এমন ভাবে স্যারের কাছে শিখেছি। এখন আমি যে কোনো কবিতা পড়ে আমার কিন্তু সেই বোধটা আছে যে হ্যাঁ আমি এটা পারছি, কিন্তু আমি করতে পারছি, আমি ভাঙতে পারছি। কিছু ভুল ত্রুটি তো ডেফিনেটলি, আমি তো আর এখনো সেই জায়গায় পৌঁছইনি, কিন্তু তা সত্ত্বেও আমি স্যারকে রিকোয়েস্ট করেছি যে স্যার বলেছিল আর আমি এই ক্লাস আমি আর করবো না, এই আবৃত্তি বোদ্ধা হয়ে গেল যা হয়ে গেল। আমি স্যারকে বলেছি না স্যার, এইটা সবার জন্য প্রচন্ড দরকারি, আপনি এইটা আরেকবার করান। যারা সত্যি মানে হয়তো আবৃত্তি জিনিসটা তো একটা মানে এটার একটা অনেকটা বিস্তার, অনেকে উপকার পাবে, আপনি এটা করুন। আপনি এটা যদি করেন, আমি মানে জানি যারা আবৃত্তি ভালোবাসে তারা নিশ্চয়ই এটা থেকে অনেক, আমি তো পেয়েছি আমি জানি। তো যাই হোক, স্যারের করুণা হয়েছে আমার উপরে। স্যার বলেছেন না মৌ, আমিও ভেবে দেখলাম এটা করা যায়, আর একটা কোর্স করা যায়। তো আমি সবাইকে বলবো যে এটা করো। আমি নিজে সত্যি মানে উপকৃত হয়েছি। আমি চাইবো যারা আবৃত্তি ভালোবাসো তারা করো, এই বোধটা তৈরি হবে যে আবৃত্তি সত্যি কিভাবে করতে হয়, কি কি লাগে। একটা কবিতা দেখলাম, একজন সেই কবিতাটা পড়ে বলে দিল এইটা দেখে দেখে করো, সেটা তো নয়। আমি তো সব কবিতা আমাকে তো কেউ করিয়ে দিতে পারবে না, আমাকে চিনতে হবে তো যে এই কবিতাটা আমি দেখলাম, এটাকে কিভাবে আমি প্রেজেন্ট করব। তো এইটাই আমি স্যারের কাছে, এটাই আমার মানে বলার আর কি, যে আপনি এটা কন্টিনিউ করুন আরো অনেকের জন্য। অবশ্যই অবশ্যই হ্যাঁ, সেটা দেখা যাক। এখন একটু অন্য ধাঁচে আমার শেখানোটা চলছে। বিভিন্ন কবিদের কবিতা, নজরুলের কবিতার উপরে যে কোর্সটা, সেটাও প্রায় শেষের পথে, আর 1 মাস আছে। নজরুলের অনেক কবিতা ছাত্রছাত্রীরা তারা ওইভাবে ছন্দ বিশ্লেষণ। আমি সেটাতেও আছি এবং আপনি, আমি তো সেটাতেও আছি এবং আপনি এরপরে যতগুলো করবেন আমি সবেতেই আছি। না, এরপরে তো রবীন্দ্রনাথ এসে যাচ্ছেন এবং রবীন্দ্রনাথ 15ই নভেম্বর প্রথম ক্লাস রবীন্দ্রনাথের কবিতার উপরে কোর্স শুরু হচ্ছে। সেখানেও আমরা এইভাবেই বিভিন্ন ছন্দ বিশ্লেষণ করি। তবে এই আবৃত্তি বোদ্ধার ক্লাসটায় পরিশ্রমও একটু হয়, আর কোর্সটা যারা আগ্রহী তাদের আগ্রহটাও দেখবার। তোমরা যারা শিখেছো, 2টো ব্যাচ হলো আবৃত্তি বোদ্ধার,
এত আগ্রহ পেয়েছি বলেই আমারও খুব উৎসাহ হয়েছে তাদেরকে শেখানোর জন্য। প্রকৃতপক্ষে আবৃত্তি নিয়ে এখন নানান ভাবনা চিন্তা চলছে। তার প্রকাশ আমি বড়দের আবৃত্তি প্রশিক্ষণের উপর একটি বই লিখেছি, গতবার বইমেলায় প্রকাশিত হয়েছে। এবার ছোটদের উপরে আবৃত্তি বইমেলায় প্রকাশিত হবে। এখন এই যেমন আমার দিক থেকে এগুলো চলছে আর এই সমস্ত ভাবনা চিন্তা চলছে, এরকম আরো অনেকে ভাবছেন, তাতে আবৃত্তির জগৎ কিন্তু সমৃদ্ধ হচ্ছে। কেমন না, আমরা যেভাবে বোধ তৈরি হয়ে আবৃত্তি করা, না হলে একটা কবিতা নিয়ে মুখস্থ করে একজন একটু বলে দিল এরকম ভাবে বলবি, এরকম ভাবে বলবি, মঞ্চে গিয়ে বললো, একটা ফার্স্ট প্রাইজ পেয়ে গেল, এই পর্যন্ত যেখানে ছিল এইটার থেকে একটা পরিবর্তন এসেছে, যে আবৃত্তি সম্পর্কে বোধটাকে আগে জাগ্রত করে তারপরে কবিতাটা বলা। সেই জন্য এই যে বয়সকালে যারা একটু বয়স্ক পুরুষ, বয়স্কা মহিলা যারা আসছেন, তাদের কাছ থেকে যেটা আমি পাচ্ছি সেটা খুবই ভালো যে তারা এটা ইয়ে করছেন। ঠিক আছে, তুমি আরো কারো দু একটা প্রশ্ন নিতে পারো। মৌ যেটা বলেছে যে আবৃত্তি বোদ্ধার কোর্সটা, সেটা দেখা যাক, যদি সেরকম আগ্রহ আমি দেখতে পাই। না হলে আমার 15ই নভেম্বর থেকে রবীন্দ্রনাথের কবিতার তার বিভিন্ন কাব্যগ্রন্থ গুরুত্ব পাবে, তার বিভিন্ন বয়সের লেখা গুরুত্ব পাবে এবং বিভিন্ন ছন্দ তো পাবেই। এই তিনটে দিক রেখে কবিতাগুলো নির্বাচন করবো। এটি 5 মাসের কোর্স হবে এবং আমি রবীন্দ্রনাথের কবিতা খুব পড়তেও ভালোবাসি, বলতেও ভালোবাসি, অনেক কিছু সেই সম্পর্কে জেনেছি। আমি উজাড় করে দেবো নিজেকে, বিশেষ করে এই কোর্সটায় আমার যা অর্জন তা আমি এই কোর্সটিতে উজাড় করে দেবো। যারা আসবে তারা স্বাগত এবং খুব আনন্দের সঙ্গে। একটু দুঃখ হয়, যেমন এইটা একটা, এই যে নজরুলের আবৃত্তি বোদ্ধা যেদিন শেষ হলো, মৌ বলছে স্যার খারাপ লাগছে, সেটা তো হবেই। রবীন্দ্রনাথ বলে গেছেন, সবই হেথায় একটা কোথাও করতে হয় রে শেষ, গান থামিলে তাই তো কানে থাকে গানের রেশ। এই কবিতাটা থাকবে তোমাদের রবীন্দ্রনাথের কবিতার কোর্সে, এই কবিতাটা থাকবে, দলবৃত্ত ছন্দে এটা থাকবে। তো সত্যি করে একটা কোথাও তো শেষ করতে হয় কোর্স গুলো করার জন্য। এবং বাংলাদেশেরও অনেকে আমি আপাতত বেরিয়ে যাচ্ছি স্যার, আপনি আমাকে যখন ডাকবেন তখন এটা। হ্যাঁ ঠিক আছে, এখন আমরা ঠিক আছে, এবার এসো মৌ। ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, কলাবৃত্ত ছন্দেই আমরা আছি। এবারে কলাবৃত্ত ছন্দের মানে 7 মাত্রার পূর্ণ পর্ব যেগুলো, এইটা 7 মাত্রার মানে রবীন্দ্রনাথ কিন্তু যে কোনো কবিতার এই যে ছন্দগুলো না একটা তালে, যেমন এই 7 মাত্রাটা উনি 13টা তালের মতন, ধা দেন তা টেকা তাগা দিগে না, মানে 1 2 3 4 5 6 7, খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, এরকম ভাবে মানে কবিতা। হৃদয়ে আজি মোর কেমনে গেল খুলি, 1 2 3 1 2 1 2 1 2 3 1 2 1 2, জগৎ আশিসে থাকরিছে গোলাপলি। এইভাবে উনি লিখেছেন। ঠিক ওই রকমই একটি খুব চমৎকার কবিতা নিয়ে আসছে রুমা চক্রবর্তী, কলকাতাতেই থাকে। এই কবিতাটি চন্দননাথের লেখা। রুমাকে এনেছো? রুমা আসো। হ্যাঁ এসো রুমা, কেমন আছো? ভালো আছো? খুব ভালো। শুভ সন্ধ্যা সকলকে। ব্যাক স্টেজে অনেকক্ষণ থেকেই শুনছি, আরেকবার নতুন করে জানো সবটা শুনলাম, খুব ভালো লাগলো। হ্যাঁ বলো তোমার কবিতাটা শোনাও এবার। আচ্ছা, ছড়াপুর। হ্যাঁ, তো স্যার তো বললেনই 7 পর্বের খুব মজার একটি ছড়া, কবি চন্দননাথের কবিতা ছড়াপুর। জানো কি ছড়াপুরে ছড়ার ছড়াছড়ি ছড়িয়ে থাকে ছড়া সবখানে, যদিও এক বুড়ো কেবলই মাথা নাড়ে না, এখানেও সবটা নেই। ওখানে ছড়া ভাসে আকাশে মেঘ হয়ে, ওখানে পাখি গায়ে ছড়ারে গান, ছড়ারে লুটোপুটি ধানের খেতে খেতে ছড়িয়ে ছড়ায় ভরে থাকে ফুল বাগান। দোকান পাতলেই দিব্যি শোনা যায় ছড়ারি গান কল কারখানায়, চিমনিগুলো থেকে শুধুই ধোঁয়া নয়, মেঘের মতো ছড়া ছড়িয়ে যায়। হাওয়ায় ছড়া ভাসে, নদীতে দোলে ছড়া, ছড়ায় রোদ্দুর ছড়ায় রং, ওখানে ছোট্টরা সবাই ছড়া হয়, ছুটির ঘন্টাটি বাজলে ঠং। ওখানে পথ বেয়ে ছড়ারা কেউ ছোটে, কেউ বা হয়ে যায় ঘাসের ফুল, ছুটির দিনে কেউ একলা একা ঘরে, কেউ বা হাট বাড়ে হুলস্থুল, কেউ বা সারাদিন রৌদ্রে টোটো করে, কেউ বা রাত চড়া পাখিও হয়,
জোছনা হয়ে কেউ সারাটা রাত ঝরে, তারার আলো হয় আকাশময়। যদিও ছড়া পুড়ে ছড়ার ছড়াছড়ি, তবুও ওই বুড়ো বলবে রোজ, যে ছড়া খুঁজছি তা কোথাও পাচ্ছি না, আমি তো খুঁজছি, তোরাও খোঁজ। স্যার মিউট আছে। করার কারণ হচ্ছে যে অপরেরটা শুনতে সুবিধা হয়, সেজন্য মিউট করে দিই। তো জানো কি ছড়া পুড়ে 1 2 3 1 2 3 4, তাহলে এটা হলো 7 মাত্রা। ছড়ার ছড়াছড়ি, ছ 1 রার, এটা রুদ্রদল, সেজন্য 2 মাত্রা হচ্ছে রার। ছড়াছড়ি 1 1 1 1, তাহলে এটাও 7 মাত্রা, তাহলে 7 7। ছড়িয়ে থাকে ছড়া 1 1 1 1 1 1 1, ছড়িয়ে থাকে ছড়া 7 মাত্রা, আর সবখানেই 5 মাত্রা, সবখানেই 5 মাত্রা। তাহলে এটা হলো 7 7, এখানে অর্ধজ্যোতি 7 5। এই যে ব্যাপারটা হলো। এবার জানো কি ছড়া পুড়ে, এটা রুমা আরেকবার তুমি বলো, অর্ধজ্যোতিটা একটু বুঝিয়ে দাও, যে দুটো পর্বের পরে যে কিভাবে অর্ধজ্যোতিটা হচ্ছে। জানো কি ছড়া পুড়ে ছড়ার ছড়াছড়ি, প্রথম 7 মাত্রা, তারপর অর্ধজ্যোতি, তারপরে আবার 7 মাত্রা। জানো কি ছড়া পুড়ে ছড়ার ছড়াছড়ি, ছড়িয়ে থাকে ছড়া সবখানেই। যদিও এক বুড়ো কেবলই মাথা নাড়ে, নাড়ে না এখানেও সবটা নেই। বাহ, এই যে অর্ধজ্যোতিটা আমরা বুঝলাম, এবং এই যে মডুলেশনটাও করছে। জানো কি ছড়া পুড়ে, তুমি কবিতাটা কোথায় ধরছো, কোন স্কেলে, সেটা খুব গুরুত্বপূর্ণ। যেমন ধর আমি বলছি জানো কি ছড়া পুড়ে, এটা আমার লিপটাম 1। জানো কি ছড়া পুড়ে, এটা লিপটাম 2। জানো কি ছড়া পুড়ে লিপটাম 3। লিপটাম 3 তে আমাকে কবিতাটা ধরতে হবে, নাহলে কিন্তু কবিতাটা তুমি ভালো শুনতে মানে শ্রুতিমধুর হবে না। স্কেলটা ধরার স্কেলটা খুব গুরুত্বপূর্ণ। তারপরে তুমি গলার ওঠানামা করবে, এগুলো করবে, কেমন? এটা হলো ব্যাপার। আমি 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 একটা প্রস্তাব দিই আমাদের অর্পিতা সঞ্চালিকা, যে তুমি এই যে কণ্ঠের মডিউলেশন এবং উচ্চারণ, এইটা নিয়ে একটা আলাদা একদিন করতে হবে। কারণ কি, মডিউলেশনটা কিভাবে করতে হবে, আমার এই স্টুডেন্টরাই আসবে, তারাই দেখাবে, আমি তাদের দেখাবো যে গলার ওই মডিউলেশন শিক্ষাটা, সেটা আরেকদিন হতে পারে, এটা আমরা পরে করব। খুব প্রয়োজনীয়। ওটা ওইভাবে আছে, ওটা ওইভাবে করতে হবে, কারণ এতগুলো একসাথে করলে না উচ্চারণটাও থাকবে, মডিউলেশনটা থাকবে, এটা আমরা সেই দিনকে করব। তো এই যে রুমা যেটা বললো, রুমা বাচ্চাদের শেখায়, আমি বলেছি তুমি এই কবিতাটা বাচ্চাদের শেখাবে, এই ছড়াপুর কবিতাটা, এবং আমার ছোটদের জন্য যে প্রশিক্ষণের বইটা, সেখানে এই কবিতাটাও ওদের শেখানো আছে কিভাবে করতে হবে। সেটা ও বলেছি যে স্টুডেন্টদের তুমি শিখিয়ে বই মেলার মাঠে আসবে, ওরা করবে, সুন্দর লাগবে। তো ওটা বলেছে হ্যাঁ আমি শেখাচ্ছি। জানো কি ছড়া পুড়ে ছড়ার ছড়াছড়ি, ছড়িয়ে থাকে ছড়া সবখানেই। এই যে 4টে পর্ব হলো, এরা বাচ্চারা এইভাবে তালি দিতে দিতে শিখবে, কেমন? 3 2 2 হচ্ছে। ওদেরকে না দলবৃত্ত কলাবৃত্ত এগুলো বলা যাবে না, ওদেরকে বলা যাবে যে দুটো তালি মারছো, তালির মাঝখানটা হচ্ছে একটা পর্ব, এইটুকু বলতে হবে। আর একটা অর্ধজ্যোতি বলে ব্যাপার আছে, ছোট থেকে যদি অর্ধজ্যোতির সেন্সটা একটু হলেও তৈরি হয়, তাহলে বড় হয়ে গিয়ে ওরা করতে পারে। অর্ধজ্যোতি আছে, আমি দেখেছি, আপনি বলার পর আমি দেখেছি, মানে আমি সেইভাবেই চেষ্টা করি। এই তালটা দিয়ে করালে না বাচ্চারা নিজেরাই যে কোনো কবিতায় তালটার সম্বন্ধে একটা বোধ তৈরি হয়ে যায়, পরবর্তীকালে সেটাই ওরা বুঝবে। হ্যাঁ, কিন্তু তালে তালে বলাটা ওদের তৈরি হয়ে যায়। এবং এই ওদেরকে একটু বলা যে দুটো তালের মাঝখানে যেটা, সেটা একটা পর্ব। জানো কি ছড়া পুড়ে ছড়া, এই যে এই মাঝখানে যেটা, দুটো তালের মাঝখানে যেটা, সেইটা একটা পর্ব। এই জিনিসটা ওরা যদি পর্বটা বুঝে যায়, তো আমি তো এখন বর্তমানে বিভিন্ন স্কুলগুলোতে যাচ্ছি, একেবারে প্রাইমারি লেভেলে, ক্লাস 5 টাইপ পর্যন্ত, সেখানে গিয়ে এভাবে ওদের শেখাচ্ছে এবং ওরা ধরতে পারছে। এবং সব থেকে বড় কথা, অর্ধজ্যোতিটাও ধরতে পারছে। আমি বাংলাদেশেও গেছি, আমি কুষ্টিয়াতে, সেখানে ওই কিছু ছোটদেরকে ওইভাবে শেখালাম, ওরাও দেখলাম আমার মায়ের সোনার লোক হারিয়ে গেল শেষে, হেথাই খুঁজি হোথাই খুঁজি সারা বাংলাদেশে। যে হেথাই খুঁজি হোথাই খুঁজি, তারপরে অর্ধজ্যোতি সারা বাংলাদেশে। বাচ্চাগুলো অন্তত 8 ঘন্টা 40 মিনিট শেখানোর পর দেখবি অর্ধজ্যোতিটা বুঝে গেল। ওরা তার আগে কখনো ওইটা করেনি, টানা বলে গেছে। কিন্তু অর্ধজ্যোতির ধারণাটা ছোট থেকে যদি হয়, যেটা অর্ধজ্যোতি
পূর্ণজ্যোতি আছে মানে অর্ধজ্যোতি আছে, অর্ধজ্যোতি আছে মানে পূর্ণজ্যোতি আছে, এবং সেটা একটা পংক্তি। ঠিক আছে, এবারে আমরা এই 7 মাত্রার কলাবৃত্ত ছন্দ 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা 5 মিনিট। আমাদের এবারে একটুখানি কলাবৃত্ত ছন্দ, দলবৃত্ত ছন্দ হয়ে গেছে, এবারে আমাদের একটু মিশ্রবৃত্ত ছন্দের দিকে যেতে হবে। রুমা তুমি থাকো, অসুবিধা নেই, কারণ আমরা 6 জন থাকতে পারি, তো প্রশ্ন করতে পারো। বা আচ্ছা, তুমি আরো কিছু প্রশ্ন আছে কিনা একটু দেখে আমাদের বলো অর্পিতা। স্যার আমি একটা প্রশ্ন একটুখানি, মানে প্রশ্ন ঠিক নয়, একটা সকলের জানার জন্যই একটা কথা। আমার মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় আমি এটা শুনি যে হয়তো ঘোষণা হয়েছে যে এখন কবিতা আবৃত্তি করতে আসছেন অমুক, উনি আসলেন এবং উনি দেখে পাঠ করছেন। এবার আমরা যতদূর জানি, মানে কবিতা পাঠ এবং আবৃত্তি এই দুটোর মধ্যে বিস্তর ফারাক। স্যার এই বিস্তর যে ফারাকটা, ব্যাকরণগত এবং প্রযুক্তিগত যে ফারাকটা, স্যার একটু যদি আলোচনা করেন সকলেরই মনে হয় ভালো হবে। ব্যাপার হলো কবিতা পড়া ব্যাপারটাও আছে, কবিতা পড়া, কবিতা পাঠ, আবৃত্তি। কবিতা পড়া ধরা যাক, আমরা যদি বাবরের প্রার্থনা কবিতাটা কাউকে পড়তে বলি, এই তো জানু পেতে বসেছি পশ্চিম, আজ বসন্তের শূন্য হাত, ধ্বংস করে দাও আমাকে যদি যাও, আমার সন্ততি স্বপ্নে থাক, এই যে ব্যাপারটা, এটা একজন পড়লো। কিন্তু পাঠ ব্যাপারটা সাধারণত কবিরা যে যখন কবিতা পড়েন সেটা কবিতা পাঠই হয়, কারণ কবি তো জানেন কোন পরিপ্রেক্ষিতে কবিতাটা লিখেছেন, বিষয়বস্তুটা কেন লিখেছেন এবং কবিতার শব্দগুলোকে। কিন্তু তিনি ঠিক হয়তো অনেক কিছু, খুব অল্প সংখ্যক কবিতারাও আবৃত্তি খুব ভালো করতে করেন, কিন্তু তারা অধিকাংশই কবিতাটা পড়েন, সেটাকে কবিতা পাঠ বলা যেতে পারে। এবং এই কবিতাটাই যদি কেউ এরকম ভাবে বলে, এই তো জানু পেতে বসেছি পশ্চিম, আজ বসন্তের শূন্য হাত, ধ্বংস করে দাও আমাকে যদি চাও, আমার সন্ততি স্বপ্নে থাক, এই পর্যন্ত এলো। এবং সেখানে কাগজ দেখা কাগজ না দেখা ব্যাপারটা অতটা বড় নয়, কাগজটা সামনে থাকতেও পারে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু কবিতা মুখস্থ না হলে, সৌম্যমিত্র মশাই বলতেন, আমরা যখন ক্লাস করেছি শান্তিনিকেতনে, উনি তখন ওখানে ভিজিটিং প্রফেসর ছিলেন, এই মডুলেশনের শিক্ষা তার কাছেই, এবং এই যে বলতে যে কবিতা মুখস্থ না হলে কি আবৃত্তি করবে, সেই ব্যাপারটা যে কবিতাটা মুখস্থ হলে তাহলে তুমি বারবার বলতে বলতে কবিতার ভেতরের ওই যে অভিব্যক্তি প্রকাশগুলো, ওই যে ভাব ব্যঞ্জনা গুলো, উচ্চারণ ব্যঞ্জনা গুলো, ওইটা কণ্ঠের ওটা তুমি অতটা ভালো প্রকাশ করতে পারবে না। যখন কেউ আবৃত্তি করবে তখন কি বলবে, এই তো জানু পেতে বসেছি পশ্চিম, আজ বসন্তের শূন্য হাত, ধ্বংস করে দাও আমাকে যদি চাও, আমার সন্ততি স্বপ্নে থাক, কোথায় গেল স্বচ্ছ যৌবন, কোথায় কুরে খায় গোপন ক্ষয় চোখের। এই যে এই ব্যাপারটা আসছে যে কবিতার ভিতরের ভাবটাকে, এটা একটা সাধনা, আত্মমগ্নতা না থাকলে আবৃত্তি হবে না। কবিতা আত্মমগ্ন হয়ে তুমি যখন বলবে। এবার যদি বলো স্যার কাগজটা কেউ রাখতে পারেন সামনে, ধরো পোডিয়ামের সামনে তিনি ওখানে রেখেছেন, রেখে বলছেন, কারণ কখনো ওনার একটু সন্দেহ হয়েছে, চোখটা বুলিয়ে চলে গেলেন, 1 পাতার মধ্যে বা 2 পাতার মধ্যে আছে, সেটা করতে পারেন। কিন্তু আবৃত্তিটা কিন্তু ওইভাবে মুখস্থ করে তার ভিতরে প্রবেশ করে বারবার পড়ে। এবং পাঠ ব্যাপারটা তখনই কবিতা পাঠ হয়, বেশি পড়েননি বা বেশি পড়েনি, জাস্ট কবিতাটা সামনে আছে, একটু কবিতাটা ব্যাখ্যা করছেন, মানে তিনি কবিতার ব্যাখ্যাকর্তা হিসেবে বা ব্যাখ্যাকর্ত্রী বলা যেতে পারে, সেই থেকে আমরা কবিতা পাঠ বলবো। কিন্তু কবিতা আবৃত্তি বলবো যখন তিনি কবিতাটা মুখস্থ মুখস্থ একেবারে করে ফেলতে হবে। কাগজের ব্যাপারে আমার কোনো নেই, ওটাকে বলে আমার কোন রকম সুপারগনিয়ামে নেই যে কাগজ থাকলেই তিনি আবৃত্তি করতে পারছেন, সেটা কাগজ রাখতে পারে, কিন্তু তার মুখস্থ থাকতে হবে। আমি মধুবংশীর গলি কবিতা মুখস্থ করে পুরো কবিতাটা মুখস্থ আবৃত্তি করেছি। অত বড় একটা কবিতা, পৃথিবী কত দীর্ঘ কবিতা, আমি কখনো আমার সামনে কাগজও রাখতে হয় না। হ্যাঁ, এখন একটু বয়স বাড়ছে তো এরকম আর কি, হয়তো কাগজটা সামনে থাকে, কিন্তু ওটা একটা নিজে সাহস দেওয়ার জন্য হয়তো রাখি, কিন্তু প্রয়োজন হয় না। কবিতা তোমাকে অন্তত পক্ষে, আমি অন্তত মঞ্চে যখন আবৃত্তি করতাম আমার বিভিন্ন জায়গায়, কলকাতায়, বম্বে, দিল্লি, বিভিন্ন জায়গায় তখন গেছি, তখন একটা থাকে না বয়সে,
তো সেই তখন কিন্তু আমি একটা কবিতা অন্তত পক্ষে 150 থেকে 2বার মুখস্থ করে বলার পর মঞ্চে বলতাম। তুমি আমাকে চোখ বন্ধ করে এক জায়গায় বসিয়ে দিলে আমি পৃথিবী কবিতা নিখুঁত বলে দেব, জীবন দেবতা নিখুঁত বলে দেব। কারণ কি? তার কারণ হচ্ছে এতবার কবিতাগুলো বলেছি, এতবার সেগুলো আবৃত্তি করেছি, শুধু বলেছি না, আবৃত্তি করেছি। সেইটার জন্যে সেই জন্য যদি তুমি 5টা কবিতাও ওঠাতে পারো, আবৃত্তির জন্য নির্বাচন করে তৈরি হও, 5টাই করো, 25টা কবিতা এরকম এবড়ো খেবড়ো ভাবে আবৃত্তি করার কোনো সার্থকতা নেই, সেখানে প্রাণ পাওয়া যায় না। যারা শ্রোতা সামনে হয়তো বলেন ভালো, বিশেষ করে ফেসবুকে তো সবাই ভালো বলতে হবে, নাহলে তো ব্লক হয়ে যাবে তুমি, সুতরাং ওটা তো ভালো বলবেই, তো ওটার কথা ছেড়ে দাও। আপনি মঞ্চেও সামনে বলে হ্যাঁ দারুণ হয়েছে, কিন্তু একটু পরে দূরে গিয়ে বলে ধর ওর কিছু মডুলেশন নেই, কিছু নেই, ভাবে না কবিতাটা বারবার পড়েনি, এটাই বলবে। সেই জন্য নিজেকে একটু তৈরি করা, নিজের সঙ্গে নিজে, আমাদের একটা অন্তরাত্মা আছে, তো তার কাছে প্রশ্ন করা, এই যে বাবু মশাই আমি কি ঠিক করছি, এটা নিজেকে জিজ্ঞেস করো না, তাহলে উত্তরটা পাবে এবং তখনই আবৃত্তি ভালো হবে। ঠিক আছে? আচ্ছা, আমার মনে হয় আমরা এবার একটু এতে যাব, মিশ্রবৃত্ত ছন্দে যাব, যেখানে পদ ভাগের ছন্দ। এতক্ষণ আমরা পর্ব ভাগের ছন্দে ছিলাম, দুটোই পর্ব ভাগের ছন্দ। এর মধ্যে রুমা থাকো তুমি, আমি 7 মাত্রার দলবৃত্ত খুব কম পাওয়া যায়, যেমন আগুনের পরশমণি কবিতাটি 7 মাত্রার দলবৃত্ত। আমি একটা কবিতা লিখেছি 7 মাত্রার দলবৃত্ত, বিস্মিত আমি। এটা 7 মাত্রার দলবৃত্ত মানে কি, কবিতাটার প্রতিটি ছত্রে 7 মাত্রা করেছে। চাঁদের হাসির ফোয়ারা, কি হচ্ছে, চা 1 মাত্রা, দেব 1 মাত্রা, 2 মাত্রা হলো হা 1 মাত্রা, শির রুদ্র দল 1 মাত্রা হলো, দুটোই এখানে 1 মাত্রা, তাহলে হাসির 4 মাত্রা হলো, ফোয়ারা 3 মাত্রা, 2 2 মানে 4 আর 3 7। চাঁদের হাসির ফোয়ারা, হাসির ফোয়ারা দেখার ইচ্ছে চিরকাল, এভাবে সব 7 মাত্রার। কিন্তু শিশুকাল থেকে দেখি চরকা কাটা সে বুড়ি, ভারী অদ্ভুত লাগতো বুড়ির কথাটা ভেবে, কিভাবে সে পৌঁছলো একা একা ওইখানে, সাথে কি কেউ ছিল, গেলই বা কিসে চেপে, কিরকম গাড়ি সেটা, কেই বা চালালো গাড়ি, যে নিয়ে গিয়েছিল ফিরলো কেন সে বাড়ি। এই যে ফিরলো, ফের 1 মাত্রা লো, 1 মাত্রা, 2 মাত্রা হলো, কেন 2 মাত্রা, সে 1 মাত্রা, তাহলে হলো 2 2 4 1 5, বাড়ি 2 মাত্রা, 7 মাত্রা হলো, প্রতিটি ছত্রে 7 মাত্রা। এরকম ভাবে পুরো কবিতাটা পড়ছি না। তো এই 7 মাত্রার দলবৃত্ত কিন্তু আছে, কিন্তু কবিতা লেখা হয় কম, আমরা পাই কম, সেটা একটা। তো এই হচ্ছে ব্যাপার। এই মানে এগুলো সব হচ্ছে পর্ব ভাগের ছন্দ। এবার আমরা একটু পদ ভাগের ছন্দে যাই। পদ মানে হচ্ছে মানে অর্ধজ্যোতি, তার দুপাশে দুটো পদ, এখানেও তাই। এই যে অর্ধজ্যোতি হচ্ছে এইখানে, জানকী ছড়া পুড়ে ছড়ার ছড়াছড়ি, এটা একটা পদ, ছড়িয়ে ছড়া থাকে ছড়া সবখানে, এটা একটা পদ। কিন্তু এগুলো আবার লঘু জ্যোতি দিয়ে আবার ভেঙেছে পর্বে, সেই জন্য এগুলো পর্ব ভাগের ছন্দ। কিন্তু পদ ভাগ যখন হবে, যে হেমর দুর্ভাগা দেশ যাদের করেছো অপমান, অপমানে হতে হবে তাদের সবাই, এগুলো দেখা যাচ্ছে ওগুলো আর ভাঙছে না, ওগুলো অটুট থেকে যাচ্ছে পদ হিসেবে, সেই জন্য ওগুলো পদ ভাগের ছন্দ। আমার মনে হয় তুমি একে নিয়ে এসো, গৌরী সর্ববিদ্যাকে নিয়ে এসো, ঢাকার থেকে নিয়ে এসো, গৌরীকে নিয়ে এসো। হ্যাঁ গৌরী, হ্যাঁ কেমন আছো? ভালো আছি, শুনতে পাচ্ছ? নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, নমস্কার। তুমি মিশ্রবৃত্ত ছন্দের প্রাণ কবিতাটা শোনাবে, তাই তো? বলো। হ্যাঁ, শুভ সময়, উপস্থিত সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। রবীন্দ্রনাথ ঠাকুরের করি ও কোমল কাব্যগ্রন্থ থেকে প্রাণ কবিতাটি পড়ছি। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই সূর্য করে এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পায়। ধরাই প্রাণের খেলা চিরতরঙ্গিত, বিরহ মিলন কত হাসি অশ্রুময়। মানবের সুখে দুঃখে গাঁথিয়া সঙ্গীত, যদি গো রচিতে পারি অমর আলয়। তা যদি না পারি
তবে বাঁচি যতকাল, তোমাদেরই মাঝখানে লোভী যেন ঠাঁই। তোমরা তুলিবে বলে সকাল বিকাল, নব নব সঙ্গীতের কুসুম ফুটায়। হাসি মুখে নিও ফুল, তারপরে হায়, ফেলে দিও ফুল যদি সে ফুল শুকায়। ধন্যবাদ। এখানে আমরা দেখলাম ও যেভাবে পড়েছি, মরিতে চাহি না আমি, এটা 8 মাত্রা। মরিতে চাহি না আমি 3 3 6 2 8 8 মাত্রা। সুন্দর ভুবনে, এই যে মিশ্রবৃত্ত ছন্দ, এখানে আবার একটু অন্যরকম হলো। মিশ্রবৃত্ত কেন? মিশ্র কলাবৃত্ত বলা হতো, আগে অক্ষরবৃত্ত বলা হতো, মিশ্র এখন ছোট্ট করে মিশ্রবৃত্ত বলা হয়। মিশ্র কলাবৃত্ত মানে কলাবৃত্তে যেমন রুদ্ধদল 2 মাত্রা, এখানেও 2 মাত্রা ঠিকই, কিন্তু কোথাও 2 মাত্রা কোথাও 1 মাত্রা। যদি শব্দের শুরুতে রুদ্ধদল থাকে তাহলে সেটা 1 মাত্রা, আর শব্দের শেষে থাকলে 2 মাত্রা। যেমন এখানে সুন্দর শব্দটা নিয়ে আমরা শুদ্ধ বলতে পারি, এখানে আছে শুন দল, এই তো দুটো আছে, দুটো দল আছে, একটা শুন একটা দল। শুনটা কিন্তু 1 মাত্রা, কারণ শব্দের শুরুতে আছে, আর দলটা কিন্তু 2 মাত্রা, শব্দের শেষে আছে। এই জন্য সুন্দরটা অ্যাকচুয়ালি 3 মাত্রা, প্রকৃতপক্ষে 3 মাত্রা। সুন্দর সুন্দর সুন্দর, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। তাহলে মাত্রার ব্যাপারটা কি? মাত্রার এখানে আসল গুরুত্বটা কোথায়? না শুনটা 1 মাত্রার উচ্চারণ হবে, কিন্তু দরটা 2 মাত্রার উচ্চারণ। মানে মরিতে চাহি না আমি সুন্দর সুন্দর, শুন 1 মাত্রা, দর সুন্দর ভুবনে। এই ব্যাপারটা বুঝতে হবে যে এটা 1 মাত্রা, এটা 2 মাত্রা। তাহলে মরিতে, তাহলে উচ্চারণ সেইভাবে হবে। তাহলে তুমি একটা জিনিস অর্পিতা, এটা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে মাত্রার জ্ঞান, দলের জ্ঞান, এগুলো না থাকলে আবৃত্তিটা নিখুঁত হবে? কখনো হবে না। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, সুন্দর ভুবনে, এইটা 2 মাত্রা হলো, এটা 1 মাত্রা হলো, এটা তো বুঝতে হবে। মানবের মাঝে আমি বাঁচিবারে চাই, অর্ধ মানে পদজ্যোতিটা এইটা হচ্ছে, এইটা পদজ্যোতি, এই যে পদ, এটা একটা পদ, এটা একটা পদ, এটা 6 মাত্রা, এটা 8 মাত্রা। তাহলে 8 6, এই যে পদ ভাগ, এটাকে বলা হয় পয়ার। মিশ্রবৃত্ত পয়ার, পয়ারের ধর্মই হচ্ছে 8 6। এছাড়াও মিশ্রবৃত্তে কিন্তু বিভিন্ন ছন্দের কবিতা হবে, সেগুলোকে আমরা শুধু বলবো মিশ্রবৃত্ত। যেমন ধরো তুমি বলছো গগনে গরজে মেঘ ঘন বর্ষা, এটা অবশ্য 4 4 করে কলাবৃত্ত করা হয়। আর যদি 8 5-এর করতালে মিশ্রবৃত্ত হচ্ছে ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি ভরসা, 8 5 করে এরকম ভাবে হবে। আবার গগনে গরজে মেঘ ঘন বর্ষা, এরকম ভাবে 4 4 4 করে অনেকে কলাবৃত্ততেও এটাকে ভাঙেন। তো এরকম ভাবে ধরো আমি এই যে অতিথি কবিতাটা স্মরণ কাব্যগ্রন্থে, প্রেম এসেছিল চলে গেল সে যে খুলি দ্বার, আর কভু আসিবে না, 6 10 8। এই যে মানে তোমার পদভাগ বা পর্বভাগের ছন্দের মূল বৈশিষ্ট্যটা হচ্ছে এর একটা শৃঙ্খলা আছে। গোটা কবিতাটি জুড়ে 6 10 8 6 10 8 6 10 8 6 10 8 6 10 8 বিভিন্ন হচ্ছে। আমরা মুক্তকে গিয়ে দেখবো যে একটু আলাদা হয়ে যাচ্ছে, কিন্তু এই 6 10 8টা গোটা কবিতাটা জুড়ে হচ্ছে। সেই জন্য এটাকে আমরা বলছি মিশ্রবৃত্ত ছন্দের কবিতা। তো মিশ্রবৃত্ত ছন্দে আমরা এই যেমন পয়ার আছে, মহাপয়ার আছে, একটু আগেই বলছিলাম। হেমোর দুর্ভাগা দেশ, হেমোর দুর্ভাগা দেশ হচ্ছে 8 মাত্রা। হে মোর 1 2 3, দুর্ভাগা, দূরটা শুরুতে আছে বলে 1 মাত্রা, আর ভাগা তাহলে ওটা 3 মাত্রা, দেশ 2 মাত্রা, টোটাল হলো 8 মাত্রা। যাদের, যাদের, দেড়টা শেষে আছে ওটা 2 মাত্রাই হবে। যাদের 3 মাত্রা, করেছো 3 মাত্রা, অপ 2 মাত্রা, তাহলে 3 3 6 2 8। মানটা রুদ্ধদল শেষে আছে, সুতরাং 2 মাত্রা, তাহলে 10 মাত্রা। 8 10 এটাকে বলা হয় মিশ্রবৃত্ত মহাপয়া। যখনই 8 10-এর আসবে, 10 হচ্ছে তোমার পদের মানে সর্বোচ্চ একটা পদে মাত্রা থাকতে পারে 10। যখনই তুমি দেখবি যে 12 মাত্রার একটা হয়ে যাচ্ছে, সেটা জানতে হবে ওটা ভাঙবে, ওটা নয়। 10 হচ্ছে সর্বোচ্চ পদের যে মাপটা, সেটা 10। তো এই হচ্ছে মিশ্রবৃত্তের ছন্দের কবিতা। তো একটুখানি পদ ভাগটার যে আমরা পদের যে বিরতি, সেটা আরেকবার গৌরী আরেকবার উচ্চারণ করুক। মরিতে চাহি না আমি সুন্দর, এরকম ভাবে আরেকবার বলুক, কবিতার প্রথম দিকটা অন্তত বলুক গৌরী। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই যে ব্যাপারটা হলো, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই পদজ্যোতি বা অর্ধজ্যোতি এটা হলো
এবং পদ অর্ধজ্যোতি বা তার দুপাশে দুটো পদ আছে এবং সেই জন্য এটা মিশ্রবৃত্ত ছন্দের কবিতা। এবার তোমার স্বরক্ষেপণ কোন স্কেলে ধরো, কোন স্কেলে ধরছো? মরিতে চাহি না আমি, আমার নর্মাল গলা কোনটা? মরিতে চাহি না আমি, মরিতে চাহি না আমি, লিপটাং 2। সব জায়গায় যে 3 হবে তা নয়, এটা লিপটাং 2-তে চলে গেল। অর্থাৎ আমার স্বাভাবিক কণ্ঠস্বরের এক পর্দা উপরে কবিতাটা ধরছো। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। বাঁচিবারে শব্দটায় ভাব ব্যঞ্জনা হবে। এবার যে আবৃত্তি করছে সে ওই কবিতাটা ধরেই বুঝতে পারবে কোথায় একটু কোন শব্দটায় ভাব ব্যঞ্জনা হবে, কোন বাক্যাংশটায় অভিব্যক্তি প্রকাশ হবে, কোথায় ধ্বনি ব্যঞ্জনা হবে, এগুলো সে করবে। এবং গলাটার এটা এই হচ্ছে ব্যাপারটা। কেমন? তো গৌরী মিশ্রবৃত্ত ছন্দে করলো। এবারে আমরা কবিরা কিন্তু ছটফট করছেন, এই যে একটা বাঁধা ধরা বললাম না গোটা কবিতা জুড়ে থাকবে, কবিরা চাইছেন যে এর থেকে মুক্তি। মুক্তি কে দিলেন? মুক্তি কে দিলেন? মুক্তি দিলেন রবীন্দ্রনাথ। বলাকা কাব্যগ্রন্থে 27 বছর ধরে দলবৃত্ত, গলাবৃত্ত এবং এই যে মিশ্রবৃত্ত এই সব ছন্দের কবিতা লিখলেন। বলাকা কাব্যগ্রন্থে গিয়ে তিনি লিখলেন যে ছন্দটা সেটাও কিন্তু মিশ্রবৃত্তের ভিতরেই থাকছে, কিন্তু মুক্তক হয়ে যাচ্ছে। মুক্তকের বৈশিষ্ট্যটা কি? মুক্তকের বৈশিষ্ট্য মুক্তক, আমার মুক্তক পয়ার একটি কবিতা বলবার জন্য মৌকে নিয়ে এসো, মৌকে ডাকো। এই যে মৌ এসেছে। মুক্তক ছন্দের কবিতা এবং মুক্তক পয়ার ছন্দের কবিতা, এইটা সম্পর্কে একটু আলোচনা করে তুমি মুক্তক পয়ারের যে কবিতাটা পড়বে সেটা একটু পড়ো। মুক্তক ছন্দটা কি এবং মুক্তক পয়ারটা কি এটা একটু বলো। মুক্তক ছন্দে মানে বিভিন্ন ছত্রে বিভিন্ন রকম মাত্রা, কোনটা 6, কোনটা 8, কোনটা। আর মুক্তক পয়ারের ধর্মটা হ্যাঁ, কবির সব রকম স্বাধীনতা থাকছে, যেটাতে মানে ওই অতটা নিয়ম মেনে হচ্ছে না যেগুলো। কিন্তু মুক্তক পয়ার যখন হচ্ছে তখন কি হচ্ছে? সর্বোচ্চ মাত্রা। পয়ারের ধর্ম হচ্ছে সর্বোচ্চ মাত্রা 14। মানে কোন ছত্রে 8 থাকতে পারে, কোথাও 10, কোথাও 12, কোথাও, কিন্তু সর্বোচ্চ হচ্ছে 14 মাত্রা। কেমন? হ্যাঁ, সেইটা। তো তুমি এই কবিতাটা একটু বলো। এই আমার তুমি বোধহয় সবুজের দেশ কবিতাটা বলবে। কার লেখা? স্যারের লেখা। হ্যাঁ, স্যার লেখা কবিতাটা শোনো। সবুজের দেশ আমাদের পুলক রায় স্যারের লেখা। ইচ্ছে করে চলে যেতে দূর, বহু দূর, পেরিয়ে পাহাড় নদী সবুজের দেশে, যেখানে দিঘির পাড়ে বসে আছে বক, যেখানে গাছের ডালে থোকা থোকা ফুল আর পাখির কুজন, লোকজন নেই বেশি, গোটা 10-12 ঘর, একটা উঠোন, একটা দোকান, কিছু ধান ক্ষেত, এখানে ওখানে গাছ, ছায়া মোড়া মাটি জুড়ে ছোটদের নাচ। আহা, সেইখানে যাব আমি, তবে একা একা নয়, দল বেঁধে যেতে চাই। সকলের সাথে গেলে যে আনন্দ হয় কি একলা সেটা বলো? শীতের সকালে গিয়ে সারা দিন থেকে এক ঝুড়ি আনন্দকে ব্যাগে ভরে নিয়ে সন্ধেবেলা বিদায় জানাবো স্বপ্ন মাখা গ্রাম থেকে খুশি ভরা মনে। পাহাড়ের নিচ দিয়ে ধেয়ে চলা ট্রেনে চড়ে যাব আমরা সবাই। আলো আঁধারের খেলা দেখতে দেখতে সারাটি দিনের কথা ভাবতে ভাবতে একে একে নিয়ে যাব নিজের থেকে। ছেড়ে যায় যে থাকে শুধু স্মৃতি, আর থেকে যায় নীরব শান্তিতে থাকা সবুজের দেশ। আর তাই মাঝে মাঝে ঘুরে আসি, যাই মনে মনে, জীবনে সঞ্চিত হয় আনন্দ অশেষ।
আমি আমার কবিতা পড়ছিল তো আমি ক্যামেরাটা অফ করেছিলাম। সব দর্শকরা শ্রোতারা বলবে নিজের কবিতা পড়ছে তো মুখের মধ্যে অহংকারের ভাবটা প্রকাশ পাচ্ছে, ওই জন্য আমি একটু মানে একটু অন্তরালে চলে গেলাম। কবিতাটা দারুণ। এটা মানে মুক্তক পয়ারের কবিতাও ভীষণ কম পাওয়া যায়, কারণ রবীন্দ্রনাথ যখন বলাকাতে যেসব কবিতা লিখলেন, পরবর্তীকালে অন্যান্য কাব্যগ্রন্থে যেসব মুক্তকের কবিতা আছে সেগুলি অধিকাংশই মুক্তক মহাপয়ার। মুক্তক মহাপয়ারের কবিতা আমরা শুনবো একটু পরেই। তো মুক্তক মহাপয়ার অর্থাৎ যেখানে সর্বোচ্চ মাত্রা হচ্ছে 18, যেমন এখানে সর্বোচ্চ মাত্রা 14, যেমন এই সবুজের দেশ কবিতা। মুক্তক রবীন্দ্রনাথের প্রথম দিকের লেখা একটি কবিতা, নিষ্ফল কামনা, সেটি মুক্তক পয়ারের ছিল। তারপরে কিন্তু পরবর্তীকালে উনি বিভিন্ন তোমার পর্বভাগের ছন্দ নিয়ে করলেন, মিশ্রবৃত্ত ছন্দে এলেন, তারপরে এই মুক্তক এলো। তখন আমি ওই সবুজের দেশ কবিতাটা, ও বললো ইচ্ছে করে চলে যেতে দূর বহুদূর, ইচ্ছে করে চলে যেতে 8 মাত্রা, দূর বহুদূর 6 মাত্রা, 14 মাত্রা। এটাই কিন্তু বিভিন্ন জায়গায় কোথাও কিন্তু এই যেমন একটা দোকান 6 মাত্রার একটা ছত্র, কিছু ধানক্ষেত একটা ছত্র, এখানে ওখানে গাছ 8 মাত্রা। তাহলে মুক্তকের ধর্ম হচ্ছে বিভিন্ন ছত্রে বিভিন্ন মাত্রা, কিন্তু সর্বোচ্চ 14 মাত্রা যেখানে আছে সেটা হচ্ছে মুক্তক পয়ার। সর্বোচ্চ 18 মাত্রা যেখানে সেটা মুক্তক মহাপয়ার। বউ তুমি থাকো, এটা বলার জন্য একে নিয়ে এসো, অচেনাকে নিয়ে এসো। অচেনা সকলের কাছে চেনা হোক আজকে, এখন অচেনাকে নিয়ে এসো। নমস্কার। হ্যাঁ নমস্কার, নমস্কার অচেনা। অচেনা এমনি আবৃত্তি করে নিয়মিত, বিভিন্ন অনুষ্ঠানেও করে। আজকে আমরা অচেনার আবৃত্তি সকলে শুনুক। অচেনা মিশ্রবৃত্ত মহাপয়ার এর কবিতাটা বলবে। বলো তোমার কোন কবিতাটা শোনাচ্ছ? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুঞ্জয় কবিতাটা আমি শোনাবো। আমাকে শোনা যাচ্ছে তো? দূর হতে ভেবেছিনু মনে, দুর্জয় নির্দয় তুমি, ক্রাপে পৃথ্বী তোমার শাসনে। তুমি বিভীষিকা, দুঃখীর বিদীর্ণ বক্ষে জলে তব লেলিহান শিখা। দক্ষিণ হাতের শেল উঠেছে ঝড়ের মেঘপানে, সেতা হতে বজ্র টেনে আনে। ভয়ে ভয়ে এসেছিল দুরু দুরু বুকে তোমার সম্মুখে। তোমার ভ্রুকুটি ভঙ্গে তরঙ্গিল আসন্ন উৎপাত, নামিল আঘাত, পাঁজর উঠিল কেঁপে, বক্ষে হাত চেপে শুধালেন, আরো কিছু আছে নাকি? আছে বাকি? শেষ বজ্রপাত, নামিল আঘাত, এইমাত্র, আর কিছু নয়? ভেঙে গেল ভয়। যখন উদ্যত ছিল তোমার অশনি, তোমারে আমার চেয়ে বড় বলে নিয়েছিনু গনি। তোমার আঘাত সাথে নেমে এলে তুমি, যেথা মোর আপনার ভূমি। ছোট হয়ে গেছো আজ, আমার টুটিল সব লাজ। যত বড় হও, তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও। আমি মৃত্যু চেয়ে বড়, এই শেষ কথা বলে যাব আমি চলে। স্যার শোনা যাচ্ছে না? হ্যাঁ, এখানে যে ব্যাপারটা হচ্ছে এই যে দূর হতে ভেবেছিনু মনে, দূর হতে 4 মাত্রা, ভেবেছিনু 4 মাত্রা, মনে 2 মাত্রা, 10 মাত্রার একটি আমরা ছত্র পেলাম। তারপরে হচ্ছে দুর্জয় নির্দয় তুমি 8 মাত্রা, কাঁপে পৃথ্বী তোমার শাসনে 10 মাত্রা। এই যে 18 মাত্রা হলো, এটাই কিন্তু সর্বোচ্চ। তারপরে লাইনে তুমি বিভীষিকা, এটা 6 মাত্রা। তাহলে 10, 18, 6, তারপরে আবার 18, আবার 18, তারপরে সেথা হতে বজ্র টেনে 10, এরকম ভাবে বিভিন্ন ছত্রে বিভিন্ন মাত্রা হচ্ছে, কিন্তু সর্বোচ্চ হচ্ছে 18। সেইটাকে আমরা বলেছি যে মুক্তক মহাপয়ার। এবার এর পরেও আছে মুক্তক মহাপয়ারের পরে যখন 18 মাত্রাও ছাড়িয়ে গেল, তখন কি হবে? তখন তার নাম হয়েছে অতিমুক্তক। যেমন অতিমুক্তকে আমরা জীবনানন্দ দাশের কবিতা আছে, আরো অনেকেরই কবিতা আছে, যেখানে সর্বোচ্চ যে আমরা বলছিলাম ওই কবিতাটা সর্বোচ্চ যে মাত্রাটা সেটা ছেড়ে গেল এতে। কেমন? যেমন বলিল অশ্বত্থ, সেই জীবনানন্দের একটুখানি বলি। বলিল অশ্বত্থ ধীরে, কোন দিকে যাবে বলো? তোমরা কোথায় যেতে চাও? এতদিন পাশাপাশি ছিলে, আহা ছিলে কত কাছে।
ম্লান খোড়ো ঘরগুলো আজও তো দাঁড়ায় তারা আছে। এইসব গৃহ মাঠ ছেড়ে দিয়ে কোন দিকে কোন পথে ফের তোমরা যেতেছো চলে পাইনে কোটে। বোচকা বেঁধেছো ঢের, হলো নাই ভাঙা বাটি ফুটো গটিটাও। এটি একটি ছত্র। এখানে কি দেখো, বোচকা বেঁধেছো ঢের 8 মাত্রা, হলো নাই 4 মাত্রা 12 হলো, ভাঙা বাটি 4 মাত্রা 16 হলো, ফুটো 2 মাত্রা 18 হলো, ঘটিটাও 4 মাত্রা 22 হলো। 22 কেন, 26, 28, 30 এ পর্যন্ত হতে পারে। কিন্তু এই অতিমুক্তকে একটা জিনিস আছে যে এখানে অন্তমিল থাকবে। যেমন হচ্ছে যে কোন দিকে যাবে বলো, তোমরা কোথায় যেতে চাও, আহা ছিলে কত কাছে, আজও তো দাঁড়ায় তারা আছে। প্রথমের সঙ্গে দ্বিতীয় নাও মিল হতে পারে, কিন্তু বিভিন্ন পংক্তিতে বিভিন্ন ছত্রে এটা মিল থাকবে। এইটা হচ্ছে বলিল এই মানে অতিমুক্তকের ধর্ম। অতিমুক্তকের ধর্ম আমার বইতে আরো একটা আমি দিয়েছি, যেমন জীবনানন্দ দেশের সুচেতনা আছে, তারপরে আল মাহমুদের বাতাসের ফেনা আমার খুব প্রিয় কবিতা। কিছুই থাকে না দেখো, পত্র পুষ্প, গ্রামের বৃদ্ধরা, নদীর নাচের ভঙ্গি, পিতলের ঘড়া আর হুকোর আগুন, উঠতি মেয়ের ঝাঁক একে একে কমে আসে ইলিশের মৌসুমের মতো। এটাও অতিমুক্তক, যেখানে তোমার একটা পংক্তিতে মাত্রা সংখ্যা 18 ছাড়িয়ে যাচ্ছে। সেই বলে না মাত্রা ছাড়া হোস না, যেখানে ওই মাত্রা ছাড়া হয়ে গিয়ে এরকম তার নাম হয়ে গেল অতিমুক্ত। এটা অচেনা মৌ তোমরা থাকো। এবার এই যে এখান থেকেও তো মুক্তি চাইছেন কবিরা। কিরকম মুক্তি চাইছেন? যখন এই প্রবোধচন্দ্র সেন সঙ্গে ছন্দ নিয়ে রবীন্দ্রনাথের অনেক আলোচনা হতো, তিনি বললেন যে আচ্ছা, গদ্য ছন্দের কবিতা সম্পর্কে আপনি একটুখানি ধারণা দিলে ভালো হতো। তো রবীন্দ্রনাথ বললেন, আমি যে গীতাঞ্জলির অনুবাদগুলো করেছিলাম, Thou hast made me endless, such is thy pleasure, কার অনুবাদ? আমারই তুমি অশেষ করেছো, এমনই লীলা তব। বলছি যে ওই যে অনুবাদগুলো করেছিলাম সেগুলো অনেকটা গদ্য ছন্দের কবিতা। তারপরে একটু রেগে যাচ্ছেন, বলছে তবে আমাকেই সব করতে হবে কেন? কবিরা যারা আছেন লিখছেন তারা করবেন না, এরকম আর কি। তো তারপরে কিন্তু গদ্য ছন্দের কবিতা রবীন্দ্রনাথের পেলে ধর তোমরা পেয়েছো, হঠাৎ দেখা কবিতা, রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা। এই গদ্য ছন্দের কবিতাতেও একটি ছন্দ আছে, সেইটা বুঝে নিতে হবে। তার কিছু ব্যাপার আছে, আজকে আমি অত বিশদে আলোচনা করব না। তবে গদ্য ছন্দের কবিতা বলার জন্য আমি শিলচর আসাম। হ্যাঁ, একজন জিজ্ঞাসা করেছেন যে আপনি কোথায় শেখান, সেটা একটু বলুন। আচ্ছা, আমি কোথায় শেখাই তার ঠিকানাটা দেওয়া কিন্তু মুশকিল। আকাশ পথে শেখাই আমি। কোনো 4 দেওয়ালের মধ্যে আমার, আর আমি তো সারা জীবন 4 দেওয়ালেই কাজ করেছি। আমি শিক্ষকতা করেছি প্রথম জীবনে ফুলিয়ায় 5.5 বছর, তারপরে আমি দামোদর ভ্যালি কর্পোরেশনে মাইথনে লেফট স্কুলে 21 বছর, পাঞ্চেত হাই স্কুলে প্রধান শিক্ষক হিসেবে শেষ 8 বছর, তারপরে আবার আমি ওই বিএড কলেজগুলোতে 3 বছর। তারপরে যেই লকডাউন শুরু হয়ে গেল আমি সব লক করে দিলাম। তারপরে আমি এইসব শেখানো শুরু করলাম, কিন্তু সবটাই এই অনলাইনে। কারণ তার কিছুদিন পরেই তো তোমার আমাদের সব গৃহবন্দী হয়ে গেলাম আমরা। তো এই যে শুরু হলো, তারপর থেকে হ্যাঁ, প্রথম দিকে যখন মাইথনে প্রথম স্কুল শুরু করেছিলাম ছোটদের, তখন নিশ্চয়ই একটা ক্লাবে গিয়ে বা একটা কোনো রুমে। এখন আমি আর কোথাও যাই না। আমারে বাঁধবি তোরা, সেই বাঁধন কি তোদের আছে? নেই। আমাকে আর কেউ কোথাও বাঁধনে বাঁধতে পারবে না। আমি শেখাই অনলাইনে, আমার কবিতার ক্লাসরুম, সেই ক্লাসরুমটা সারা বিশ্ব ছড়িয়ে। এই যে একটু আগে অবন্তিকা এসেছিল আমেরিকা থেকে শেখে, গৌরী সর্ববিদ্যা এসেছিল ঢাকার থেকে, সাবিনা ইয়াসমিন ঢাকার থেকে, সবাই একটা সাথেই, মৌ থাকে কলকাতা থেকে, রুমা থাকে কলকাতা থেকে, এভাবে সব একটা জায়গায় একটা প্ল্যাটফর্ম। আমি আর কোথায় পাবো অনলাইন ছাড়া? সুতরাং আপনি কোথায় শেখানের উত্তর হচ্ছে আমি অনলাইনে শেখাই। এটা এক কথায় উত্তর। বেশ, আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন থাকলে বলো। মৌ আপাতত কোনো প্রশ্ন নেই, আছে পরে হবে। তো আমরা এবারে একে শিলচর আসাম থেকে পঞ্চতপাকে ডেকে নিই, যে দীর্ঘ 22 বছর ধরে বেতারে সংবাদ পাঠিকা হিসেবে কাজ করছে। কিন্তু ক্যামেরায় আসতে হবে। তুমি কি এখন স্টুডিওতে বসে আছো আকাশবাণীর? না, হ্যাঁ, ফাইল টাইল দেখে তো তাই মনে হচ্ছে। না, এটা তোমার বাড়ি? এটা আমার বাড়ি, ঘরেই আছি। হ্যাঁ, আমি এসেছি। আচ্ছা, এখানে তো অনেক ফাইল দেখা যাচ্ছে। আমার নামে কোনো ফাইল আছে নাকি যে এখানে? আমি আসলে, আমার হাজবেন্ড অ্যাডভোকেট, তো
ওর ফাইলগুলো সব ও আছে, ওর একটা বসে যাক, এই জায়গাটায় advocate। বসেছি আর কি, তাড়াহুড়ো করে। জানা থাকলো বউ, আমাদের এই খেয়ালি মনে যদি কোনোদিন কোনো সমস্যা হয়, আইনি জটিলতা, তারপর আমরা অ্যাডভোকেট একজন পেয়ে গেলাম, বুঝতে পারলে, সমস্যার থেকে মুক্তি হয়ে যাবে। যাই হোক, খুব ভালো। পঞ্চতপা এসেছে। আমরা এতক্ষণ যে বন্দি অবস্থায় ছিলাম, বিভিন্ন পরে এমনকি মুক্তকেও বন্দি ছিলাম, সেখানে একটা ধর্ম মেনে চলতে হবে। যেমন মৃত্যুঞ্জয় কবিতা বললো, সেটা হচ্ছে অচেনা চলে গেল। আচ্ছা, মৃত্যুঞ্জয় কবিতায় হচ্ছে সমিল মুক্তক মহাপায়ার ছিল। পাঁশি কবিতা, সেটাও মুক্তক মহাপায়ার, কিন্তু সেটা অমিল। মৃত্যুঞ্জয় মিল ছিল, মাসিতে মিল নেই, তো সেগুলো অমিল। এরকম ভাবে আমরা খেলাম। এবারে যেটাতে আসছি সেটা গদ্য ছন্দের কবিতা, এবং দেখি পঞ্চতপা কোন কবিতাটা শোনাচ্ছ গদ্য ছন্দের? আমি সুনীল গঙ্গোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায় ধাত্রী কবিতাটি আবৃত্তি নয়, আমি পাঠ করছি। আচ্ছা আচ্ছা, পাঠ করছি। কবি সুনীল গঙ্গোপাধ্যায় ধাত্রী। শিয়ালদার ফুটপাতে বসে আছেন আমার ঠাইমা, দুটো হাত সামনে পেতে রাখা, ঠোঁট নড়ে উঠছে মাঝে মাঝে। যে কেউ ভাববে দিনকানা এক হেঁচিপেচি ৭২ রিফিউজি বুড়ি। আতুর ঘরে আমার মুমূর্ষ মায়ের কোল থেকে উনি একদিন আমাকে বুকে তুলে নিয়েছিলেন। এর ডাঁটো শরীরের স্তন্য পান করেছিল, প্রতিদিন শুষে নিয়েছি রক্ত। ধাইমার পুরোর গন্ধ মাখা বুকে শুয়ে আমি চিল কান্না কেঁদেছি। রোদ্দুরে পা ছড়িয়ে বসে আমাকে তেল মাখাতে মাখাতে কত আদিক্ষেতা করতেন। মা মাসিদের কাছে পরে কতবার শুনেছি সেই গল্প। আবার ভেদ বমির সময় অমাবস্যার মধ্যরাত্রে স্নান করে তুলে এনেছিলেন গন্ধ বাদালির পাতা। সত্যপীরের দরগায় মানত করেছিলেন আমলকি। প্যান্টের পকেটে হাত দিয়ে আমি সিকির বদলে 10 নয়া খুঁজছিলাম। দিনকানা বুড়ি চাইছিল, 2 পয়সা দে বাবা। ধাইমা, তুমি প্রথম আমার চোখ ফাঁক করে দিয়েছিলে গোলাপ জল, দেখিয়েছিলে পৃথিবী। ধাইমা, এ কোন পৃথিবী আমাকে দেখালে? বুড়ি সর্বনাশিনী, আমাকে কেন বাঁচিয়ে রেখেছিলি এই অকল্পনীয় পৃথিবীতে? আমি আর কত কিছু হারাবো। এই যে এটা একটা গদ্য ছন্দের কবিতা বা গদ্য কবিতা আমরা বলছি, এটাকে আমরা গদ্য ছন্দ বলছি এই জন্য যে এখানে মুক্তকের বা অতিমুক্তকের বৈশিষ্ট্যটাও চলে গেল। তাহলে গদ্য ছন্দে আমরা কি কোথায় এলাম? যেখানে এলাম, দেখো এতক্ষণ আমি যেটা বলিনি যে মুক্তক মানে মিশ্রবৃত্তের আওতাতেই ছিল, ওইসব ছন্দের কবিতার মূল একটা ধর্ম ছিল সবার, সেটা হচ্ছে যে এমনি কলাবৃত্ত 5 মাত্রার পর্ব হয়েছে, 7 মাত্রার পর্ব হয়েছে, কিন্তু মিশ্রবৃত্ত যখনই হয়েছে জোর মাত্রা। আমি ধরো মুক্তক যখন হয়েছে সেখানে দুইটি মাত্রারও, যেমন শাহজাহান কবিতায় তাই একটা ছত্র, ওই 2 মাত্রা 2, 4, 6, 8, 10। কোথাও বিজোড় মাত্রা তুমি পাবে না মুক্তকে, অতিমুক্তকে, মুক্তক পায়ারে, মুক্তক মহাপায়ারে, এগুলো পাবে না। কিন্তু গদ্য ছন্দে এসে সেই বেড়াটাও ভেঙে গেল। ঢালাও অনুমতি, যে কোনো বিজোড় মাত্রার হোক বা জোড় মাত্রার হোক, কেউ কথা রাখেনি। কমাত্রা 2, 2, 4, 8, 3, 7, 33 বছর কাটলো। কমাত্রা 9 মাত্রা, কেউ কথা রাখেনি। 7, 7, 9, 7, অথচ সেখানে একটা ছন্দ আছে। সেটাও একটা গদ্য ছন্দের ছন্দ নিয়ে সেটাও একটা আলাদা আলোচনার আসর হতে পারে, কিন্তু মূলত হ্যাঁ এই পর্বগুলো, এগুলো বাক পর্ব, যেগুলো পর্বগুলো যেমন ও বললো শিয়ালদার ফুটপাতে বসে আছেন আমার ভাই, এটা বললো। তুমি একটুখানি তুমি বলো, তুমি তো জানো নিশ্চয়ই যে কিভাবে এই জায়গাটার
বাকপর্বগুলো, এগুলোকে বাকপর্ব বলে। এগুলো কি করে, কি ভিত্তিতে তুমি বাকপর্বটা করেছো বা ভাগগুলো করেছো একটু বল। কোথায় কোথায় কখন এইসব প্রশ্ন যখন উত্তরটা আমরা পেয়ে যাই, সেই উত্তরগুলোই হয়তো হয়তো নয় বাকপর্ব। যেমন এখানে যেমন কোথায় বসে, মানে কোথায়, শিয়ালদা স্টেশন বসে আছে, কোথায়, কোথায়, শিয়ালদার ফুটপাত, শিয়ালদা স্টেশন, সেটা একটা বাকপর্ব। সেখানে কি বসে আছেন, বসে আছেন একটা ক্রিয়াপদ, সুতরাং সেটাও একটা বাকপর্ব হবে। বসে আছেন, কে বসে আছে? আমার ধাইমা। তাহলে তিনটে বাকপর্ব হয়ে গেল। শিয়ালদার ফুটপাতে বসে আছেন আমার ধাইমা। তুমি যে জ্যোতিগুলো নিচ্ছ এখানে, বাকপর্বের যে জ্যোতি হচ্ছে এখানে কিন্তু বাকপর্ব, কেমন গদ্য ছন্দের কবিতায় যে এগুলো আবার পর্ব কথাটা ফিরে এলো। মিশ্রবৃত্তে আমরা পদ বলেছি, এখানে আবার পর্ব কথাটা ফিরে এলো, কিন্তু বাকপর্ব। আমার ভাব অনুযায়ী, এখানে রবীন্দ্রনাথ কি বলেছেন, গদ্য ছন্দটাকে ভাবের ছন্দ, ভাব অনুযায়ী ছন্দ। শিয়ালদার ফুটপাতে একটা ভাব, সেখানে কি বসে আছেন, কে বসে আছেন? আমার ধাইমা। ভাবের ছন্দ, এখানে ছন্দ ভাবের অধীন। আর ওইসব পর্বভাগ বা পদভাগের ছন্দে কি ছিল? ভাব ছন্দের অধীন। আমরা যে ওই চলে গেছে আমাদের গৌরী যে পড়লো, ওখানে ভাব আর ভাবজ্যোতি ছন্দজ্যোতি, ওটা আমি ও থাকতেই আমার তখন সেই সময় মনে পড়লো, ভাবজ্যোতি ছন্দজ্যোতির ভারসাম্য হয়েছে ওখানে একদম শেষ লাইনে, যে হাসি মুখে নিয়ে ফুল 8 মাত্রা, তারপরে হয় 6 মাত্রা, কিন্তু তারপরে শেষ লাইনটা কি হচ্ছে? ফেলে দিও ফুল যদি সে ফুল শুকায়। ফেলে দিও ফুল 6 মাত্রা, কিন্তু ওখানে কমা দিয়েছেন রবীন্দ্রনাথ, ওটা ভাবজ্যোতি, কিন্তু ওখানে ছন্দজ্যোতি দিলে হবে না, যদিটা 2 মাত্রা, ওটাকে টানতে হবে, কিন্তু ভাবজ্যোতিটাও দেখাতে হবে। এটাই কৌশল। ফেলে দিও ফুল যদি, ওই যে ল দন্তমূলীয় জীব ওখানে গিয়ে একটু নাচ করবে, ফেলে দিও ফুল যদি সে ফুল শুকায়। ফেলে দিও ফুল, ভাবজ্যোতি দিলে ফেলে দিও ফুল যদি সে ফুল শুকায়। এই যে আমরা এখানে ভাব ছন্দের অধীন হয়েছে বলে ওই ফুলের পরে তুমি থেমে বাকিটা বলতে পারলে না মিশ্রবৃত্ত ছন্দে, এখানে পারছো। এখানে ভাব হচ্ছে যে রেলগাড়ির কামরায়, কোথায়? রেলগাড়ির কামরায়। রেলগাড়ির কামরায় কি? হঠাৎ দেখা। তাহলে এটা দুটো বাকপর্ব হয়ে গেল। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, হঠাৎ দেখা, ভাবিনি, ক্রিয়াপদ তো ওই একটা শব্দই একটা বাকপর্ব। কি ভাবিনি? সম্ভব হবে কোনোদিন, ওটা একটা বাকপর্ব। তাহলে তুমি যে জ্যোতিগুলো করছো বা বাকপর্বগুলো করছো, সেটা তার একটা ভিত্তি আছে। যেমন কোথায়, কোনো বিষয় সম্পর্কে বলা, যেমন দুটো হাতটা হচ্ছে একটা বিষয়, তার সম্পর্কে কিছু বলা হবে। দুটো হাত, একটা বাকপর্ব। দুটো হাতটা কি? সামনে পেতে রাখা, ওটা একটা বাকপর্ব। তুলনা করা, স্যার আপনি বলেছিলেন না, তুলনা, কম্পারিজন, তুলনা করা যখন হয়, এরকম অনেক বিষয় আছে। তো সেগুলো অত বিস্তারিত ভাবে, তোমার 9:43 বেজে গেছে বাংলাদেশে, তোমার 10টা বেজে 9:30 সময় 10টা বেজে গেছে, এখন 10:13 হয়ে গেছে বাংলাদেশে। স্যার আমার বলাটা কি হলো স্যার? বলার মানে এই প্রশ্নটা এতক্ষণে তুমি বলাটা সুন্দর হয়েছে, তোমার ব্যাখ্যাও যেগুলো প্রশ্ন করছি তার উত্তর দিচ্ছ, খুব ভালো হয়েছে পঞ্চদপা। এবং আমরা আশা করব যে আসামে আমাদের এই কবিতার ক্লাসরুম ছড়িয়ে গেল তোমার মাধ্যমেই, সেটা আরো ছড়াক। আমরা খুব খুশি যে ভারতের বিভিন্ন প্রদেশ থেকে ছাত্রছাত্রীরা আসছে। আজকে অবশ্য এই গ্রুপটাতে ছাত্র কেউ ছিল না, সকলেই ছাত্রী। অন্য ক্লাসে আমার যেমন নজরুলের ক্লাসে সেখানে ছাত্র আছে। তো যাই হোক, সেটা ছাত্র ছাত্রী আমার কাছে সকলেই এক। বিশেষ করে ছাত্রীদের এটা জীবন সংগ্রামটা একটু বেশি হয়। আমরা যতই বলি স্ত্রী পুরুষ সমান, কিন্তু বাড়িতে দেখা যায় বাচ্চাকে তৈরি করা, তাকে স্কুলে দেওয়া ইত্যাদি ব্যাপারে মায়ের যে ভূমিকা, সেটা বাবার থেকে একটু বেশি হয়। সুতরাং মেয়েদের একটা 40, 45, 50 পর্যন্ত একটা বেশ ভালো রকম সংসারের সময় যায়। তারপরে যে সময়টা তারা পায়, তারা ভাবে, এখন দেখা যাচ্ছে কেউ গান করতে, কেউ আবৃত্তি করতে। আবৃত্তি নিয়ে এতটা ছিল না, এবং আমিও এতটা আশা করিনি। যে দেখছি যে খুব আগ্রহ নিয়ে সকলে শিখছেন এবং এটা করছেন, এটা আমার কাছে খুবই খুশি। যে একটা মহলে কবিতাটা বেশ সুন্দরভাবে যাচ্ছে, তারা তো পড়ছেন, তারা শিখছেন, যখন তখন তারা পড়ছেন। তো এই আমরা বিভিন্ন ছন্দের কবিতায় এটা এলাম। মৌ আছে, পঞ্চতপা আছে, অন্যরা, অবন্তিকা যদি থাকে, অবন্তিকাকে একটু নিয়ে এসো, লাবণী যদি থাকে, এরা মোটামুটি একটু প্রশ্ন যদি করে।
আরো দুজনকে তো তুমি আনতে পারো, অবন্তিকাকে নিয়ে এসো, দেখো আছে নাকি। স্যার নবনীতা দাস আছেন এবং সাবিনা ইয়াসমিন আছেন, বাকিরা চলে গেছে। সাবিনা ইয়াসমিন, তাহলে এদের দুজনকে নিয়ে এসো, আমরা 6 জন অন্তত পর্দাতে 6 জনকে দেখা যাক, দেখতে ভালো লাগবে। এই তো সাবিনা এসছে, ওরা হয়তো অন্যভাবে শুনছে। এই তো সাবিনা আছে, এবং হ্যাঁ এখানে এলে কিন্তু ক্যামেরা অন করতে হবে, আর যদি ক্যামেরা অন করতে না পারো তাহলে তো এটা, কারণ একটা শো তো সকলে দেখছে। সাবিনা এবং নবনীতা ক্যামেরা অন করতে হবে। চার্জ নেই তো, আমি জাস্ট মোবাইলে চার্জ দিয়ে বসে আছি আর কি। আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে এই তো নবনীতা অন আছে, ক্যামেরা অন না করলে আচ্ছা ঠিক আছে, থাকো, অসুবিধা নেই। বলো এবার তোমরা। এই তো সাবিনা ইয়াসমিন, যদি মৌ দর্শকদের আর যদি কোনো প্রশ্ন, শ্রোতাদের আরো যদি কোনো প্রশ্ন থাকে সেটা তোমরা বলো, আর না হলে তোমাদের দিক থেকে কোনো প্রশ্ন থাকলে সেটা বলতে পারো। আর এতক্ষণ ধরে সুন্দরভাবে যে সঞ্চালনা করলো অর্পিতারও যদি কোনো প্রশ্ন থাকে আজকের আলোচনা নিয়ে সেটাও করতে পারে, সকলের কাছে। একদম শেষে স্যার আপনার একটা আবৃত্তি শুনে আমরা শেষ করব। আমি আর এখন কি কবিতা আবৃত্তি শোনাবো? এমন একটা শোনান যেটা তো যে আপনি আমাদের বলেছিলেন না, মডিউলেশন, মানে এখানে গলাটা নামছে আবার তারপরে এটাতেই উঠছে গলাটা, ওই রকম 4টে লাইন কি একটা স্ট্যান্ডে আমাদের শোনান। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি তোমাদের একটা বলেছিলেন না, আমি রবীন্দ্রনাথেরই শোনাই, জীবন দেবতা শুধু যখন বললে। আর এমনি তোমরা কমেন্ট বক্স গুলো দেখে সেখানে আর কোনো প্রশ্ন নেই তো, মানে সেটা দেখে আচ্ছা বলতে কবিতা বলতে পরে সে একবার উত্তরগুলো পরে দিয়ে দেবো, আমি দিয়েছি 2-1জনকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু একজনকে দিয়েছো জীবন দেবতা চিত্রা কাব্যের, এটা যখন শুনতে চেয়েছো কবিতা শোনো। ওহে অন্তরতম, মিটেছে কি তব সকল তিয়াস, আসি অন্তরে মম, দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়েছি তোমায়, নিঠুর পীড়নে নিঙাড়ি বক্ষ দলিত দ্রাক্ষা সম, কত যে বরণ, কত যে গন্ধ, কত যে রাগিনী, কত যে ছন্দ, গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন বাসর শয়ন তব, গলায় গলায় বাসনার সোনা, প্রতিদিন আমি করেছি রচনা, তোমার ক্ষণিক খেলার লাগিয়া মূরতি নিত্য নব, আপনি বরিয়া লয়েছিলে মোরে, না জানি কিসের আসে, লেগেছে কি ভালো এ জীবন না, আমার রজনী, আমার প্রভাত, আমার নর্ম, আমার কর্ম তোমার বিজন বাসে, বর্ষা শরতে বসন্তে শীতে ধ্বনিয়াছে হিয়া যত সঙ্গীতে, শুনেছ কি তাহা একলা বসিয়া আপন সিংহাসনে, মানস কুসুম তুলি অঞ্চলে গেঁথেছ কি মালা, পরেছ কি গলে, আপনার মনে করেছ ভ্রমণ মম যৌবন বনে, কি দেখিছ বধূ মরম মাঝারে রাখিয়া নয়ন দুটি, করেছ কি ক্ষমা যতেক আমার স্খলন পতন ত্রুটি, পূজাহীন দিন সেবাহীন রাত, কতবার বার ফিরে গেছে নাথ, অর্ঘ্য কুসুম ঝরে পড়ে গেছে বিজন বিপিনে ফুটি, যে সুরে বাঁধিলে এ বিনার তার, নামিয়া নামিয়া গেছে বার বার, হে কবি তোমার রচিত রাগিনী আমি কি গাহিতে পারি, তোমার কাননে সেচিবারে গিয়া ঘুমায় পড়েছি ছায়ায় পড়িয়া, সন্ধ্যা বেলায় নয়ন ভরিয়া এনেছি অশ্রু বাড়ি, এখন কি শেষ হয়েছে প্রাণেশ যা কিছু আছিল মোর, যত শোভা যত গান যত প্রাণ জাগরণ ঘুম ঘুম, শিথিল হয়েছে বাহু বন্ধন, মদিরাবিহীন মম চুম্বন, জীবন কুঞ্জে অভিসার নিশা আজি কি হয়েছে বউ, ভেঙে দাও তবে আজিকার সভা, আনো নবরূপ আনো নব শোভা, নূতন করিয়া লহ আরবার চির পুরাতন মোরে, নূতন বিবাহে বাঁধিবে আমায় নবীন জীবন দরে। এই
আবৃত্তি শোনার পরে আমার মনে হয় আর কোনো কথাই আমাদের বলা সাজে না। এই রেশটা নিয়েই আমরা আর ফিরবো, আবার দেখা হওয়ার এই ইচ্ছে রেখে। সবাই আবার আপনাদের আসতে বলেছে স্যার, প্রত্যেকেই একটা কথা লিখেছে, আজকের অনুষ্ঠান দেখা সার্থক হলো, এবং প্রত্যেকে অসাধারণ আবৃত্তি করেছে। স্যারের বোঝানো তো মানে অনবদ্য, স্যারকে আবার চাই, এই কথাটাই প্রত্যেকে বারে বারে লিখেছে। হ্যাঁ স্যার, এটাই স্যারকে নিয়ে ঠিক আমরা আছে, আবার আসবো। হ্যাঁ, আবার আসার প্রতিশ্রুতি আমি দিচ্ছি, এবং ঠিক আছে আমরা আবার আসবো, কোনো একটা উপলক্ষ করে একটা নিশ্চয়ই এসে যাব, আবার আসবো। খেয়ালি মনের যারা মৌত এখানে খেয়ালি মনের একজন কর্মকর্তা, আরো যারা আছেন সেই সব খেয়ালি মন যারা পরিচালনা করে, তাদের অ্যাডমিন অর্পিতাও একজন অ্যাডমিন, এবং আরো যারা অ্যাডমিন আছেন, মডারেটর আছেন, এছাড়া যারা খেয়ালি মনের প্রায় 10,000 সদস্য এবং সদস্যা, তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর ভালোবাসা, শুভেচ্ছা, শুভকামনা জানাচ্ছি। আপনারা কবিতায় থাকুন, কবিতা ভালোবাসুন, কবিতা পড়ুন, এবং দুটো জিনিস মনে রাখতে হবে, যে সব কবিতাই আবৃত্তির জন্য নয়, আবৃত্তিযোগ্য সব কবিতা নয়। আগামী বইমেলায় আমার লেখা 50টির উপর কিছু কবিতা আবৃত্তিযোগ্য, যেগুলো আমি বুঝেছি যে আবৃত্তি করা যাবে, সেটার একটা বই বেরোচ্ছে। ছোটদের আবৃত্তি প্রশিক্ষণের বইটাও বেরোচ্ছে, তো বেরোবে। সেখানে আমি অনেক প্রায় সব মানে প্রতিটি কবিতাতেই আমি সেখানে ছন্দ বিশ্লেষণ এবং স্বরক্ষেপণ করেছি। প্রথম দিকের প্রায় 15-20টি কবিতায় অভিব্যক্তি প্রকাশ এবং ভাব ব্যঞ্জনা, উচ্চারণ ব্যঞ্জনা এগুলোও করেছি। শেষের দিকে ভেবে নিয়েছি যে সকলেই এবার করতে পারবে। এই বইটিও যারা আবৃত্তি প্রেমী তাদের কাছে হবে। এবার আস্তে আস্তে অন্যান্য কবিদের কবিতাও, রবীন্দ্রনাথেরও কিছু কবিতা নিয়ে এরকম ভাবে আগামী দিনে করব। যারা নিয়মিত ক্লাস করতে পারেন না, সময় হয় না, পারেন না, তাদের কাছে এই বইগুলো হয়তো পৌঁছলে, এই শিক্ষার বই এবং আমার এই সমস্ত বই পৌঁছাক, আমি তাদের কাছে আমি পৌঁছাই, এটাই আমার জীবনের আনন্দ। এখন এই বয়সে আর কি চাইতে পারি। সকলকে ভীষণ ভীষণ অনেক শুভেচ্ছা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। ছোটরা যারা আজকের এই অনুষ্ঠানে থেকেছো, একেবারে তোমরা বঞ্চিত হওনি। তার কারণ আমি মাঝে মাঝে ছোটদের কথা বলেছি যে প্রসঙ্গক্রমে ছোটদের জন্য আলাদা অনুষ্ঠান হবে, কারণ তাদের বইটা বেরোক, আমরা পরে ছোটদের জন্য আলাদা আসর করবো। আর মৌ অর্পিতা এদের উপরে দায়িত্ব থাকলো কখন কিভাবে আবার আয়োজন করা যেতে পারে। এবং যারা বলেছেন খেয়ালি মনের দর্শক বা খেয়ালি মনের বাইরেও অনেকে আজকে এসেছেন, যারা শুনছেন, তাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। এবং আপনারা এই যে আগ্রহ প্রকাশ করেছেন আবার আসার জন্য, এতে আমি খুব খুশি। অতিথি একবারের জন্য হলে তো হয়, বারবার যদি অতিথি হওয়া যায় তাহলে অতিথিরও খুব আনন্দ হয়। ধন্যবাদ সকলকে, সকলকে শুভেচ্ছা জানাই। সবাইকে শুভরাত্রি শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। আবার আসবো এই প্রতিশ্রুতি দিয়ে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। শুভরাত্রি।